মাইক্রোটি কোর্সে আজকে আমরা ডে 5 নিয়ে আলোচনা করব। ডে 5 মূলত হচ্ছে আমরা রাউটারের ব্যাকআপ নিয়ে আলোচনা করব এবং রাউটারের বিভিন্ন ধরনের টুলস নিয়ে আলোচনা করব। একই সাথে আমরা আজকে স্ক্রিপ্টিং এবং শিডিউলার সম্পর্কে জানতে পারব। আচ্ছা, তো প্রথমত আমরা রাউটারের ব্যাকআপ নিয়ে কাজ করব। তো সাধারণত ব্যাকআপ বলতে আমরা কি বুঝি? আমরা রাউটারে যে কনফিগারগুলো করি এই কনফিগারগুলো একটা কপি রেখে দেওয়া হুবহু, অর্থাৎ পরবর্তীতে যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমরা যেন সেই কনফিগারেশন সেই ফাইলটা থেকেই খুব সহজেই কনফিগারেশন বা রাউটারকে রিস্টোর করতে পারি। তো ব্যাকআপ নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা হচ্ছে যদি হঠাৎ করে কখনো রাউটার ডাউন হয়ে যায় বা হয়তো বা অনেক সময় দেখা যায় নতুন কিছু এমপ্লয়ি থাকলে কোনো একটা কোম্পানিতে, বিশেষ করে আইএসপিতে, যে নতুন কিছু এমপ্লয়ি থাকলে হয়তো বা যদি কোনো ভুলবশত এমন কিছু কাজ করে ফেলে যে স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি রিকভার করা সম্ভব না, অনেক সময় লাগবে। কিন্তু যদি 2-1 দিন আগের কোনো ব্যাকআপ নেওয়া থাকে তাহলে সেই ব্যাকআপ ফাইলটি আমরা খুব সহজেই রিস্টোর করতে পারি। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা মূলত দুইটা ওয়ে বা পদ্ধতি আমরা এখানে ফলো করব। একটা হচ্ছে গ্রাফিক্যাল, একটা হচ্ছে সিএলআই বা কমান্ড মোড। তো গ্রাফিক্যালটাকে বলা হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর সিএলআই বা কমান্ড মোডে আমরা মূলত কমান্ড দিয়ে নেব। তো শুধুমাত্র একটা রাউটারের কনফিগারেশন রিস্টোর করার জন্যই বা এমার্জেন্সি কেসে শুধু রাউটারকে রিস্টোর করার জন্য ব্যাকআপ নেওয়া হয় না। যদি এরকমটা হয় যে আমাদের একটা রাউটার রানিং ছিল, সাপোজ রাউটার 1, যার ক্যাপাসিটি এখন ফুল হয়ে যাচ্ছে, আমরা নতুন করে আর একটা রাউটার আপ করব যার নাম রাউটার 2। কনফিগারেশন কি হবে? রাউটার 1-এর যে কনফিগারেশন হুবহু সেই কনফিগারগুলোই রাউটার 2-তে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে রাউটার 1-এর মডেল যদি এরকম হয় যে CCR 1009, কিন্তু রাউটার 2-এর মডেল যদি হয় 2116 CCR, তাহলে আমরা নর্মালি রাউটার 1 থেকে ব্যাকআপ নিয়ে রাউটার 2-তে রিস্টোর করতে পারবো না। তখন কি করতে হবে? এক্ষেত্রে বেস্ট যেটা ওয়ে বা সলিউশন সেটা হচ্ছে আমাদেরকে সিএলআই মোডে এবং পার্শিয়াল ব্যাকআপ নিয়ে কাজ করতে হবে। বা যদি সিএলআই মোডে যদি ফুল ব্যাকআপ নেই তাহলে সেটাকে এডিট করতে হবে। এডিট করার পরে আমরা রাউটার 2-তে রিস্টোর করতে পারবো। কিন্তু নর্মালি গ্রাফিক্যাল মোডে যদি রাউটার 1 থেকে ব্যাকআপ নেই, রাউটার 2-তে রিস্টোর করে দেই, তাহলে এটা প্রবলেম হবে বা সার্ভিস প্রপারলি কাজ করবে না। বুঝা গেছে? সো ভিন্ন মডেলের রাউটারে আমরা কখনোই গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ রিস্টোর করব না। অলওয়েজ আমরা কি করব? সিএলআই মোডে যদি ফুল ব্যাকআপ নেই তাহলে এডিট করব, অথবা আমরা পার্শিয়াল ব্যাকআপ নিয়ে কাজ করতে পারি। পার্শিয়াল ব্যাকআপ মানে কি? স্পেসিফিক বা আংশিক কনফিগারেশনের ব্যাকআপ। ব্যাকআপ নিয়ে, তো ব্যাকআপ সাধারণত মাইক্রোটিক থেকে দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে গ্রাফিক্যাল আর একটা হচ্ছে সিএলআই কমান্ড দিয়ে। এছাড়াও পার্শিয়াল ব্যাকআপ বা স্পেসিফিক বা আংশিক কনফিগারেশনের ব্যাকআপ, যেমন ধরেন আইপি, দেন হচ্ছে ফায়ারওয়াল, তারপর হচ্ছে নেট। যে নেট কনফিগারেশন যতগুলো আছে রাউটার 1-এ এবং রাউটার 2-তে হুবহু সেম হবে। তাহলে রাউটার 1 থেকে আমি আইপি, ফায়ারওয়াল, নেটের ব্যাকআপ নিয়ে রাউটার 2-তে রিস্টোর করে দেব। এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ। মানে স্পেসিফিক কোনো একটা কনফিগারেশন বা কোনো একটা লোকেশনের ব্যাকআপ নিয়ে অন্যটা রাউটারে রিস্টোর করে দেওয়া। ঠিক আছে? তাহলে মূলত দুই ধরনের, একটা হচ্ছে গ্রাফিক্যাল, একটা হচ্ছে সিএলআই বা কমান্ড। তো গ্রাফিক্যালি
শুধুমাত্র সেম মডেলের রাউটারই রিস্টোর করতে পারবো। যেমন ধরেন CCR1009, আমি আর একটা CCR1009 করতে পারবো, কিন্তু এটা না করাই বেটার। কেননা গ্রাফিক্যাল মোডের নেওয়া ব্যাকআপ যদি আমি এক রাউটারের সেম মডেলেরই অন্যটা রাউটার যদি রিস্টোর করি, তাহলে এই রাউটারের ম্যাক অ্যাড্রেস সহ ওই রাউটারে কপি হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র রিকমেন্ড হচ্ছে ওই রাউটারে রিস্টোর করা যায়, ওই রাউটারে। যেমন ধরেন এই রাউটার থেকে গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ নিলাম, যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে এই রাউটারে রিস্টোর করতে পারবো। তবে CLI মোডের ব্যাকআপ আমরা যে কোনো মডেলের রাউটারে রিস্টোর করতে পারবো, কেননা CLI মোডের ব্যাকআপটাকে এডিট করা যায়, কিন্তু গ্রাফিক্যাল মোডের ব্যাকআপটাকে এডিট করা যায় না। গ্রাফিক্যাল মোডের ব্যাকআপের এক্সটেনশন হচ্ছে ডট ব্যাকআপ, ঠিক আছে। আর CLI মোডের ব্যাকআপের এক্সটেনশন হচ্ছে .rsc, স্ক্রিপ্টিং বা স্ক্রিপ্ট ফাইল। ঠিক আছে, পার্শিয়াল ব্যাকআপও শুধুমাত্র CLI মোডে নেওয়া যায়, গ্রাফিক্যাল মোডে নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাকআপ। যদি আমরা আজকে এক্সাম্পল সহ দেখব, যদি আমরা ব্যাকআপ ভালো করে বুঝতে পারি, আমরা যে কোনো মডেল থেকে কনফিগারেশনের ব্যাকআপ নিয়ে আমরা যে কোনো মডেলের রাউটারে রিস্টোর করতে পারবো। এবং আজকে সেই সাথে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যে একটু মনোযোগ দিয়ে দেখলে, যে যদি ISP-র ক্ষেত্রে চিন্তা করি, যে ISP-তে একটা রাউটারে সাপোজ 2000 PPU ইউজার আছে, 2000 PPU ইউজার আছে, যেটাকে আমি অন্য একটা রাউটারে রিস্টোর করব। ঠিক আছে, তাহলে আমি যদি কমান্ড জানি বা পার্শিয়াল ব্যাকআপ ম্যানেজমেন্ট জানি, তাহলে আমি 1 মিনিটের মধ্যেই এই 2000 ইউজারকে সেকেন্ড রাউটারে নিয়ে যাব। আর না জানলে ম্যানুয়ালি আমাকে রাউটারে এক রাউটার থেকে দেখে দেখে রাউটারে ইউজারকে তুলতে হবে। এতে আসলে অনেক বেশি সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। তো যদি ব্যাকআপ ফাইল নিয়ে কাজ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এছাড়া বিভিন্ন ধরনের টুলস নিয়ে আলোচনা করব। তো আমি সরাসরি স্লাইড থেকে কথা বলি। আচ্ছা, তাহলে প্রথমত কি আছে, যে এখানে টুলস নিয়ে একটু কথাবার্তা বলা আছে। তো মাইক্রোটিকের টুলস নামে একটা মেনু আছে, যেখান থেকে বিভিন্ন ধরনের টুল নিয়ে কাজ করা যায়। যেমন ধরেন ট্রেস রাউট, মানে নেটওয়ার্কের পাথ ফাইন্ড করার জন্য ট্রেস রাউট। তারপর হচ্ছে কি ইমেল, মাইক্রোটিক থেকে ইমেল পাঠানোর জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার নেটওয়াচ হচ্ছে, এই যে কোথায় দেখে বলতেছি একটু মার্ক করি, ইমেল বললাম, তারপরে হচ্ছে আপনার নেটওয়াচ, ট্রেস রাউট। তো নেটওয়াচ হচ্ছে, ধরেন আমরা যদি ISP-র ক্ষেত্রে চিন্তা করি, একটা ISP ক্লায়েন্ট আছে সাপোজ 50টা, তাহলে 50টা ক্লায়েন্ট আপ আছে না ডাউন আছে, অ্যাটলিস্ট আমাকে এই স্ট্যাটাস জানতে হবে। এখন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে একটা ডিভাইস আপ আছে বা লাইভ আছে না ডাউন আছে, এটাকে আমরা বুঝতে পারবো ওই ডিভাইসটাকে পিং করার মাধ্যমে। এখন আমি যদি 50টা ডিভাইস আমার CMD থেকে পিং করে দেই, তাহলে এখানে 50টা CMD ওপেন করতে হবে। এতে কি হবে, কখন কোন ডাউন হচ্ছে আমাকে CMD ওপেন করে করে দেখতে হবে, তাই না? আচ্ছা, সবসময় চোখ রাখা সম্ভব না, কিন্তু যদি আমি মাইক্রোটিকের নেটওয়াচ টুলটাতে এন্ট্রি দিয়ে রাখি ওই 50টা ইউজারকে, তাহলে যেটা হবে, আমি এখানে ফিল্টারিং এর মাধ্যমে যেগুলো ডাউন সেগুলোকে সবার আগে দেখতে পাবো, বা যেগুলো আপ সেগুলোকে সবার আগে দেখতে পাবো। ঠিক আছে, তো নেটওয়াচ অ্যাকচুয়ালি কি করে, নেটওয়াচ ব্যাকএন্ডে ICMP প্রোটোকলটা কাজ করে। ICMP প্রোটোকলের কাজ হচ্ছে কি পিং করা। তো নেটওয়াচে আমরা যেই হোস্টগুলো, যেই ডিভাইসগুলো এন্ট্রি দেব, কি করবে, অটোমেটিক্যালি সেগুলোকে পিং করবে এবং নির্দিষ্ট ইন্টারভেলে একটা আপডেট দিবে যে আপ আছে কি ডাউন আছে। ঠিক আছে, খুবই উপকারী একটা টুল। এছাড়াও শুনে থাকবেন যে গ্রাফিক্যাল মোডে পিং, গ্রাফিক্যাল মোডে পিং বলতে এই টুলস থেকে আপনার এই পিং, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল মোডে পিং। ঠিক আছে, প্রোফাইল হচ্ছে রাউটার রিসোর্স মনিটরিং এর জন্য। হ্যাঁ, আর রমন তো আমরা জানি, ইভেন্ট দিয়ে কাজ করতে হলে রমন আমাদের জানতে হয়। তারপর হচ্ছে আপনার টেলনেট হচ্ছে টেলনেট করার জন্য, যদি রাউটার থেকে টেলনেট করতে চায় কাউকে। হ্যাঁ, টর্চ হচ্ছে আরো একটা খুবই উপকারী বা গুরুত্বপূর্ণ টুল। টর্চের সাহায্যে আমরা নেটওয়ার্কের অনেক প্রবলেম বের করতে পারি।
ম্যাক সার্ভারটা হচ্ছে আপনার যে সাধারণত আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করি বা রাউটার ইন্টারফেস যখন আমরা ইউটিপি কেবল লাগাই উইনবক্সের নেইবার্স থেকে ম্যাক দেখতে পাই, এটা বিকজ অফ ম্যাক সার্ভার। যদি ম্যাক সার্ভার অ্যাভেলেবল না থাকতো তাহলে কিন্তু আমরা পাইতাম না। ঠিক আছে, এই ছিল। আর হচ্ছে একটা হচ্ছে গ্রাফিং, এই কয়েকটা আমরা মূলত দেখব। গ্রাফিংটা হচ্ছে মূলত গ্রাফ বা নর্মালি আমরা হয়তো ক্যাকটি শুনে থাকবো, ক্যাকটি নামটা, মানে যেটার সাহায্যে আপলোড এবং ডাউনলোডের হিস্ট্রি পাওয়া যায়, ট্রাফিক ইউজেজের হিস্ট্রি পাওয়া যায়, একটা এভারেজ ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, আমরা দেখতে পারি যে কতটুকু আপলোড কতটুকু ডাউনলোড হয়েছে। তো এটা হচ্ছে আপনার গ্রাফ। তো মাইক্রোটিক থেকেও এই গ্রাফ ক্রিয়েট করে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা এই কয়েকটা টুলস নিয়ে আজকে আলোচনা করব। নেটওয়ার্ক কিভাবে এন্ট্রি দিতে হয় দেখানো আছে। ইমেইল, তা আমরা এখান থেকে মেইল পাঠাতে পারবো। ঠিক আছে, মেইল পাঠাতে পারবো। হ্যাঁ, তো মাইক্রোটিক থেকে মেইল পাঠায় আমাদের লাভ কি? মাইক্রোটিক থেকে মেইল পাঠায় আমাদের লাভ কি? তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইমেল ইউজ করি, সেটা মোবাইল হোক বা কম্পিউটার দিয়ে হোক, আগে আমরা যদি কম্পিউটার হয় তাহলে ওয়েব ব্রাউজারে যাই, তারপর হচ্ছে gmail.com বা মেইলের লগ ইনের যে ইউআরএল পোর্টাল সেখানে যাই, দেন ইমেল অ্যাড্রেস দেই, পাসওয়ার্ড দেই, লগ ইন করি, তারপর কি করি, কম্পোজ মেল করি বা একটা মেল পাঠাই বা মেল রিড করি, তাই না? এই তো। তো মাইক্রোটিক থেকেও মেল পাঠানো যায়। তাহলে কি করতে হবে, আগে মাইক্রোটিকে ওই ইমেলটা দিয়ে লগ ইন করতে হবে, তারপর মেল পাঠাইতে পারবো। ঠিক আছে, তো মেল রিড করার থেকে সাধারণত মেল পাঠানোটাই বেশি করা হয়। এর বিশেষ একটা কারণ আছে, যে একটু আগে আমি এক্সাম্পল দিলাম যে যদি আমাদের একটা আইএসপির 50টা ক্লায়েন্ট হয়, 50টা ক্লায়েন্ট হয়, তাহলে 50টা যদি মাইক্রোটিক হয় তাহলে সেগুলোকে মনিটরিং করতে হবে। এখন যেহেতু সার্ভিস প্রোভাইডার হিসাবে অনেক কিছু আসলে আমাদের লাইবিলিটি নিতে হয় বা একটা দায়িত্ব নিতে হয়, সেটা হচ্ছে সেলফ সার্ভিস বা ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য। যেমন কি, ক্লায়েন্ট উল্টাপাল্টা কাজ করবে, সমস্যা করবে, ক্রিয়েট করবে, কিন্তু আমাদেরকে সলিউশন দিতে হবে। তাহলে আমরা যদি প্রত্যেকটা রাউটারেই, মানে এই 50টা রাউটারেই আমরা যদি অটোমেটিক ব্যাকআপ কনফিগার করে রাখি এবং 7 দিন পর পরে আমাদেরকে সেই ব্যাকআপগুলো রাউটার মেইল করে পাঠাবে, এটা ভালো হয়, তাই না? তাহলে এর ফলে যেটা হবে যে প্রতি 7 দিন অন্তর অন্তর আমি প্রত্যেকটা রাউটারের ব্যাকআপ পাবো, যেগুলো আমার অটোমেটিক মেইলে বা গুগল ড্রাইভে থেকে যাবে। যদি কোনো একটা রাউটারের প্রবলেম হয় তাহলে আমি ওই রাউটারের নাম অনুযায়ী ব্যাকআপ ফাইলগুলো থাকবে, সেই নাম থেকে বা সেই ফাইলটাকে সিলেক্ট করে আমি ওই রাউটারকে রিকভার করতে পারবো। বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে অটো ব্যাকআপ উইথ ইমেল। হ্যাঁ, তার মানে অটোমেটিক ব্যাকআপ নিবে এবং আমাদেরকে ইমেল করে পাঠাবে। এটা খুবই ভালো হয়, কি রে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কি করব, যে এটাকে এই ফাইলগুলোকে কিভাবে মানে অটোমেটিক ব্যাকআপ নিয়ে মেইলে পাঠানো হয় আমরা আজকে এক্সাম্পল সহ দেখব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ব্যাকআপ ম্যানেজমেন্ট। কমান্ডগুলো এখানে দেয়া আছে। আচ্ছা, থিওরি তেমন এখানে কোনো কিছু নাই। তাহলে আমি যে কয়েকটা বললাম মূলত এইটুকুই থিওরি, এতটুকু মনে রাখতে পারলেই হবে। সেটা হচ্ছে কি, যে গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ এডিট করা যায় না, সিএলআই মোডের ব্যাকআপ এডিট করা যায়। আমি তো এক্সাম্পল সহ দেখাবো এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ যে কোনো মডেলের বা ডিভাইসের রাউটারে আমি কিন্তু ইয়ে করতে পারবো না, রিস্টোর করতে পারবো না। গ্রাফিক্যাল সিএলআই মোডের ব্যাকআপ এডিট করে
যে কোনো মডেলের ডিভাইসে রিস্টোর করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তাছাড়া আরেকটা ব্যাকআপ হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ। পার্শিয়াল ব্যাকআপ হচ্ছে কি স্পেসিফিক বা আংশিক কনফিগারেশনের ব্যাকআপ, সেটাও কমান্ড দিয়ে নেওয়া যায়। তাহলে এই দেখেন এখানে ব্যাকআপ, এটা তো গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ, এই যে এক্সপোর্ট। এবার হচ্ছে পিং, আপনার যে টুল মেনুর আন্ডারে যেগুলো আছে পিং, কিভাবে পিং করা যায়। প্রোফাইলের সাহায্যে দেখা যায় যে আমার এই মুহূর্তে রাউটারের কোন সার্ভিসটার জন্য কতটুকু সিপিইউ বা রিসোর্স ইউজ হচ্ছে, এটা প্রোফাইলের সাথে দেখা যায়। টুলস থেকে প্রোফাইল, টর্চ, এই যে লাইভ ট্রাফিক মনিটরিং করা যায়। হ্যাঁ, সোর্স ডেস্টিনেশন, ট্রেস রাউট, ট্রেস নেটওয়ার্কের পাথ ফাইন্ড করা যায়, যে আমরা কিভাবে ইন্টারনেটকে রিচ করতেছি, কোন দিক দিয়ে। ব্যান্ডউইথ টেস্ট টুল, মূলত এটা লাগে না, এটা আসলে জাস্ট একটা চেকিং পারপাস। আমরা চাইলে মাইক্রোটিক থেকেই একটা ইন্টারফেসের বা অন্য একটা মাইক্রোটিকের ইন্টারফেসের ব্যান্ডউইথ বা ক্যাপাসিটি আমরা কি করতে পারি, টেস্ট করতে পারি। ঠিক আছে, মূলত এটা আসলে ওরকম কোনো কাজে লাগে না, সাধারণত এটাকে ডিজেবল রাখা হয় বা এটাই রিকমেন্ডেড এই সার্ভিসটাকে। এটা সরাসরি আমি দেখাবো যে কীভাবে এটা কাজ করে। হেলথ মনিটরিং, মূলত সিস্টেম থেকে হেলথে গেলে আমরা রাউটারের টেম্পারেচার, তারপরে পাওয়ার ইনফরমেশন, রাউটারের ফ্যান, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সিপিইউ, মেমোরি বা টেম্পারেচার, অন্যান্যগুলো বা বডি টেম্পারেচার, সিপিইউ টেম্পারেচার, সব কিছু আমরা পেয়ে যাব। আবার সিস্টেম থেকে রিসোর্স, সেখানে গেলে আমরা এই ইনফরমেশনগুলো পাবো। আচ্ছা আচ্ছা, শিডিউলার কথাটা অর্থ হচ্ছে যে যাকে দ্বারা কোনো কিছু রান করানো হয়। যেমন ধরেন আমি চাচ্ছি যে প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার রাউটারে ISP1 দিয়ে নেট হবে, আবার প্রতিদিন ভোর 6টায় ISP2 দিয়ে নেট হবে। তার মানে এটা আপনি প্রতিদিন ঠিক 6:00 করতে পারবেন না, তাই না? তাহলে এটাই হচ্ছে মূলত শিডিউলার। আমরা যদি এই শিডিউলের সাহায্য নেই, তাহলে সে কি করবে, ঠিক সন্ধ্যা 6টার সময় আমি যেই কমান্ডটা বলবো সেই কমান্ডটা সে এক্সিকিউট করে দিবে। বুঝা গেছে? তার 1 সেকেন্ড এদিক সেদিক হবে, সমমত করবে। এইটাকে বলতে শিডিউলার। হ্যাঁ, তো আর স্ক্রিপ্টিংটা কি? স্ক্রিপ্টিং হচ্ছে মূলত কমান্ডের সন্নিবেশ। মানে আমরা বেশ কিছু কমান্ড আমরা ওই যে বললাম যে সন্ধ্যা 6টার সময় রান করাবো, তাহলে সন্ধ্যা 6টার সময় বা ওই সময়ে আমরা কি কি কমান্ড এক্সিকিউট করতে চাই সেই কমান্ডগুলোকে একসাথে করলাম, এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টিং বা স্ক্রিপ্ট। আর ওই স্ক্রিপ্টগুলোকে যে রান করাচ্ছে তাকে বলা হচ্ছে শিডিউলার। এই জন্য আমরা শুধুমাত্র স্ক্রিপ্টিং করলেই কাজ হবে না, আমাকে স্ক্রিপ্টিং শিডিউলার দুটোই কম্বাইন্ডলি কাজ করতে হবে, তাহলেই মাইক্রোটিকে অটোমেশন যে ব্যাপারটা সেটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই কয়েকটাই আমাদের আজকের টপিক। আমরা একটু ল্যাবগুলো শেষ করি। আমরা সবার আগে একটা পিসি বেসড মাইক্রোটিক ক্রিয়েট করে নিই। হ্যাঁ, তো আপনাদের ব্যাচ হচ্ছে এটি 5। এই একটা মাইক্রোটিক অলরেডি ইনস্টল দেওয়া আছে এখানে, মাইক্রোটিক রাউটার 1। আচ্ছা, তাহলে আমি এইখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিচ্ছি রাউটার 2। আচ্ছা, তো এর ভিতরে অনেক ফাইল আছে, এগুলোকে রিমুভ করে দেই, শুধুমাত্র একটা থাকবে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি কি করলাম এতক্ষণ ধরে, আমি যে ড্রাইভে ইনস্টল দিব সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে কি সেখানে মাইক্রোটিকের আইএসও ফাইল রেখে দিলাম। এই হচ্ছে প্রথম কাজ। এরপর হচ্ছে যাবো কোথায়, ভিএমওয়ারে। এখানে গিয়ে ফাইল নিউ ভার্চুয়াল মেশিন, টিপিক্যাল বা রিকমেন্ডেড। ঠিক আছে, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। আদার মাইক্রোটিকের ওএস ভার্সন হচ্ছে আদার,
আর হচ্ছে বিট হচ্ছে আদার, হ্যাঁ, মানে 32 বিট। আচ্ছা, এখন নাম দিব, তাহলে B85R2 ফোল্ডার। তাহলে ফোল্ডারটাকে আমি লোকেশনটাকে এটা চিনাই দেব। তাহলে লোকেশনটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এই যে নর্মালি সি ড্রাইভে হয়ে থাকে পুরো লোকেশনটা এখানে দিয়ে দিলাম। নেক্সট, ঠিক আছে, বাই ডিফল্ট 8 GB এনাফ, ফিনিশ। তাহলে একটা মাইক্রোটিক আমাদের কি লাগে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাটলিস্ট দুইটা, মানে পোর্ট ইন্টারফেস, একটা ল্যান একটা ওয়ান। তাহলে একটা অ্যাড করে দিব নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ওকে, এবার উপর থেকে আসি, র্যাম 256 MB এনাফ, প্রসেসর একটা, হার্ড ডিস্ক 8 GB, সিডিডিভিডি থেকে ইউজ আইএসও ইমেজ ফাইল, আমি কিন্তু ওই ফোল্ডারের ভিতরে আছি, এখানে আইএসও ফাইল সিলেক্ট করে দিলাম। এবার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যেটা শুধু নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1, রাউটারের পোর্ট নাম্বার হচ্ছে Ether1। কি করব, ব্রিজ করে দিব। নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 কি করব, এটাকে কাস্টম VMNet 8 করে দেব, এটা দিয়ে আমি ল্যানের জন্য ইউজ করব। ব্যাস, তাহলে সব কিছু সিলেক্ট করা শেষ, পাওয়ার অন করে নিব। সবগুলো প্যাকেজ সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে A, ইনস্টলেশনের জন্য I, আমি ওল্ড কনফিগার রাখবো না, N, ইনস্টলেশন কন্টিনিউ, ইয়েস। আচ্ছা, তাহলে আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা এখন রিবুট দিচ্ছি, প্রেস এন্টার টু রিবুট। আচ্ছা, দেখেন রিবুট হয়ে গেছে। তো আমরা এখান থেকে CLI মোডেও কাজ করতে পারি, অথবা ম্যাকটাকে কপি করে কাজ করতে পারি। তাহলে আমি এখান থেকে একটু কাজ করি, যে লগ ইন করে নেই, দেখি এখানে কাজ করার মজা কিরকম। সফটওয়্যার লাইসেন্স দেখতে চাই না। এখন ধরেন আমি ইএস দিয়ে ফেলছি, তাহলে কি হবে দেখেন, হ্যাঁ কি দেখাচ্ছে এগুলো। আমি যদি এন্টার প্রেস করি, অস্থির অবস্থা, নিচের দিকে দেখাচ্ছে দেখেন, প্রেস এন্টার কিউ টু অ্যাবর্ট। তার মানে আমি এখান থেকে কোয়েট করতে চাই, তাহলে কিউ প্রেস করব, প্রেস এন্টার টু কন্টিনিউ। তাহলে ইয়েস প্রেস করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি না করতাম তাহলে সে লাইসেন্সের ইনফরমেশন আমাকে দেখাইতাম। বুঝা গেছে? আচ্ছা, এখান থেকে একটা কাজ শুধু করতে পারি, সিস্টেম আইডেন্টিটি সেট নেম, ধরেন এটা হচ্ছে B85 ট্রেনার। ব্যাস, আমার এটা ওটা কেউ ঢুকবেন না, হয়ে গেল। এখন আমি এটাকে মিনিমাইজ করব, মিনিমাইজ করে উইনবক্স ওপেন করব, উইনবক্সের নেইবার্স, দেখেন নেইবার্স থেকে আমি ম্যাক পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ম্যাকের উপরে ক্লিক করলাম, ডিফল্ট ইউজারনেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, কানেক্ট। ব্যাস, তাহলে আমি যেই রাউটার এখানে একটু ইনস্টল করলাম, ওই রাউটার লগ ইন হয়ে গেছে। বুঝা গেছে কিনা এতটুকু? এটাকে একটু বড় করে ফেলি, জুম করলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা রাউটারের বেসিক কনফিগারটা করব। কেন? কারণ যদি বেসিক কনফিগারটা শেষ করতে না পারি, তাহলে আমি ব্যাকআপ কি নিব বা রিস্টোর করলে বুঝতে পারবো কিনা আসলে কোনো কনফিগার চেঞ্জ হয়েছে কিনা। তাহলে আমরা খুব বেশি কিছু না করলেও অ্যাটলিস্ট ইন্টারনেটটা কনফিগার করি, তাই না? ইন্টারনেটটা কিভাবে কনফিগার করব? তাহলে আমাদের দেখতে হবে, এটা আমাদের ওয়ান Ether1, কেন এটা ডিস করছি আমরা, এটা আমাদের ল্যান। তাহলে আমরা এখন Ether1 এর জন্য ডিএসসিপি ক্লায়েন্ট করলেই ইন্টারনেট পেয়ে যাব। কেন? আমার এখানে অলরেডি ল্যাবে ডিএসসিপি সার্ভার করা আছে, ঠিক আছে, এবং আমার এই পিসিটাতেও কিন্তু ডিএসসিপির মাধ্যমে ইন্টারনেট পাচ্ছি। সো আমি যদি এখানে যেহেতু ডিস করে ফেলছি, তাহলে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করলে আমি এই রাউটারেও অটোমেটিক্যালি আইপি পেয়ে যাব। তাহলে এখন আমি প্লাসে ক্লিক করি, ইন্টারফেস Ether1,
ERDNS ইয়েস আছেই, দেখেন আইপি পেয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি গুগল পিং করি, ইন্টারনেট পাচ্ছে। কি কিছু বলছে, আমরা ল্যান সেটে কনফিগার করি, মানে আমরা দেখি যে ইন্টারনেট আমরা ইউজ করতে পারি কিনা মাইক্রোটিক দিয়ে ঘুরে। হ্যাঁ, তাহলে আমি এখানে আইপি অ্যাসাইন করতেছি। ল্যানের জন্য কি সবার আগে ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে হবে। ল্যান ইন্টারফেসে আইপি আমি এখানে অ্যাসাইন করব, যে কোনো আইপি অ্যাসাইন করতে পারি, যেমন ধরেন 10.236.10.1/24। আজকে মনে চাইলে এরকম একটা আইপি অ্যাসাইন করি, কারণ 10 দিয়ে আইপি হলেই সেটা কি হয়, প্রাইভেট আইপি। 10 আইপি অনেক মানুষ ইউজ করে। 10 দিয়ে 36 কিছুটা আনকমন হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা চাইলে ডিএসসিপি সার্ভার করে ফেলতে পারি, তাহলে আমাদের কম্পিউটারে আইপি অ্যাসাইন করতে হবে না। তাহলে আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ, ইদার টু ব্যাস। ডিএসসিপি সার্ভার সেটআপের ডিটেলস কিছু বললাম না, এটা আমাদের ক্লাসে আগেই হয়ে গেছে। আর কি করতে হবে বলেন তো? ল্যানের জন্য একটা কাজ বাকি আছে, বলেন। নেট এটা করতে হবে, কেন? কারণ এটা তো প্রাইভেট আইপি, অবশ্যই ওকে নেট করতেই হবে। আইপি ফায়ারওয়াল নেট প্লাস এগুলো নেট কনফিগার করা হয়েছে। অ্যাকচুয়াল জিনিসটাই তো ভুল আছে, সেটা হচ্ছে আমার ল্যানের যে আইপি 10.236 আপনারা কি করছেন? সবাই 235 করে ইউজ করছেন, একজন 236 টা 2 ইউজ করছে। আবার বাকিগুলো কি হবে? 2 ছাড়া বাকিগুলো ইন্টারনেট পাবে না, ঠিক আছে? আউট ইন্টারফেস এখন ঠিক আছে, ইথার 1টা ঠিক আছে, কিন্তু সোর্স অ্যাড্রেসে ভুল। আর অ্যাকসেপ্ট তো প্রশ্নই আসে না, অ্যাকসেপ্ট দিয়ে নেট রুল ক্রিয়েট করাকে বাইপাস বলা হয়, সেটা তো আমাদের অন্য ইস্যু, ল্যাব আছে এগুলা। তাহলে এইখানে আলটিমেটলি ধরে নিতে পারি কোনোটাই পারফেক্টলি হয়নি, একেবারে শর্টকাট একটা হয়েছে, কোনো রিস্ক নেই। এর মানে কোনো রিস্ক নেই, এটা হবে, কিন্তু আমরা একটু রিস্ক নিয়ে কাজ করব, সবকিছু ডিজেবল। কেউ কিছু করার চেষ্টা করেন না এখন। হ্যাঁ, সামনের দিকে তাকান। এক ভাই রিকোয়েস্ট করছে যে আমরা একটু সিএলআই মোডে নেটিংটা করতে পারি কিনা উইথ সোর্স অ্যান্ড আউট ইন্টারফেস। তাহলে দেখেন কিভাবে আমি এই যে সিএলআইতে আসলাম, আসার পরে কমান্ড হচ্ছে আইপি ফায়ারওয়াল নেট, এখানে তো যেতেই হবে, গেলাম। অ্যাড সেট, কেন নতুন করে করবো অ্যাড, ঠিক আছে। চেইন সোর্স নেট, তারপরে কি সোর্স অ্যাড্রেস, ঠিক আছে, সোর্স অ্যাড্রেস বুঝা গেছে। 10.236.0.0 or 10, আচ্ছা 10.1। আচ্ছা এখানে দেখেন, এখন বিষয়টা হচ্ছে আমি যদি সবকিছু গ্রাফিক্যালি করতে চাই, সিএলআই দিয়ে করতে চাই, তাহলে আমি তো ভুলে গেছিলাম, আমি এতটুকু একটু কপি করে রেখে দিই, কমান্ডটা কেটে দিতে হবে, অথবা আরেকটা টার্মিনাল ওপেন করি, করে আমি এই জায়গায় আইপি অ্যাড্রেস প্রিন্ট কমান্ডটা দিই। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 10.236.10, ঠিক আছে, ওকে। তাহলে 10.0/24 এবার হচ্ছে আউট ইন্টারফেস, ঠিক আছে, ইথার 1, কিন্তু এখানে একটা ডাবল ইনভার্ট আসছে, ঠিক আছে। ইথার 1 ওয়ান কোনো আসে না, আচ্ছা এটা লিখে দিতে হবে ওয়ান, ঠিক আছে, ইনভার্ট ক্লোজ। তারপর হচ্ছে কি অ্যাকশন মাস্কুরেট,
তবে আইপি ফায়ারওয়াল নেট রিড, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেট রুল 6 নাম্বারটা। এখন আমি যদি আইপি ফায়ারওয়ালে যাই, এই দেখুন উইথ সোর্স অ্যাড্রেস এবং হচ্ছে আউট ইন্টারফেস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আমাদের কিন্তু নেটিং কনফিগারেশন ডান। তাহলে যেহেতু ভিএম এর কাজ করতেছে, একটু দেখি ভিএম নেট 8 এ আবার ইয়ে করা আছে কিনা, ডিএসসিপি এনাবেল করা আছে কিনা। ডিএসসিপি এনাবেল রাখা যাবে না, ডিজেবল আছে। ওকে, এখন আমার মেইন যে ইন্টারফেস, এই ইন্টারফেসকে আমি কি করব, লজিক্যালি ইনঅ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, লজিক্যালি ইনঅ্যাক্টিভ, ইন্টারনেট এটা দিয়ে আসবে না। কোনটা দিয়ে আসবে, ভিএমনেট 8 দিয়ে এনাবেল করে দিলাম। এখানে আইপি অ্যাসাইন করা আছে, আইপিটাকে তুলে দিব। এবার আইপি অটোমেটিক পেয়ে যাওয়ার কথা, পেয়ে গেছে, দেখছেন 10.236.1.254। যদি আমরা একটু গুগল ব্রাউজ করি, ব্রাউজিং হচ্ছে, তার মানে আমাদের ল্যান কনফিগারেশন ডান। বুঝা গেছে এতটুকু? ওকে, তাহলে এখন আমরা কি করব বলেন, গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ, সিএলআই মোডের ব্যাকআপ নিয়ে কাজ করব। এই তো আমাদের মানে এগুলো করার জন্য আমাদের এনভায়রনমেন্ট রেডি। এখন আমরা একটা একটা করে সেই কাজগুলো করব। ওকে, তাহলে প্রথমে ব্যাকআপ নিয়ে কাজ করি। দেখেন, গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ নেওয়া খুবই সহজ। ফাইলস ব্যাকআপ, আমি যদি নাম না দেই তাহলে কি হবে, এই রাউটারের নাম, আজকের ডেট টাইম সহ ফাইলের নামটা হবে। আর যদি নামটা দেই তাহলে কি হবে, যেই নামটা দিব সেই নামটাই। পাসওয়ার্ড একটা ফিল্ড আছে, যদি পাসওয়ার্ডটা দেই তাহলে যেই ব্যাকআপ ফাইলটা ক্রিয়েট হবে, ওই ব্যাকআপ ফাইলটাকে রিস্টোর করার জন্য ওই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। বুঝা গেছে? আর যদি পাসওয়ার্ড না দেই তাহলে ওই ব্যাকআপ ফাইলটাকে রিস্টোর করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন নাই। তাহলে এখন আপাতত কিছুই দিলাম না, জাস্ট আমি ব্যাকআপে ক্লিক করলাম। দেখেন রাউটারের নেম, ডেট টাইম সহ এই ব্যাকআপ ফাইল ক্রিয়েট হয়ে গেল। এক্সটেনশনটা কি, ডট ব্যাকআপ। আর যদি আমি এখানে নাম দিতাম, তাহলে ধরেন নাম দিলাম যে এটা নিউ ব্যাকআপ সাপোজ। দেখেন শুধুমাত্র নিউ ব্যাকআপ নামে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। পাসওয়ার্ড দিলে কি হইতো, ব্যাকআপ ফাইলকে রিস্টোর করার জন্য পাসওয়ার্ড লাগতো। আর একটা কি ছিল, এনক্রিপশন, AES SHA-256, এটা হচ্ছে এনক্রিপশন মেথড বা মানে প্রসেস। তো এটা হচ্ছে মূলত যদি ডোন্ট এনক্রিপ্ট দেই তাহলে ফাইলটা এনক্রিপ্ট হবে না। আর এনক্রিপশন দিয়ে রাখলে বাই ডিফল্ট সেটা এনক্রিপশন এনাবেল থাকে। এনক্রিপশন দিয়ে রাখাটা ফাইলটার জন্য সিকিউর। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমি এটাকে রিস্টোর করব, অথবা এরপরে কাজ কি, আমি এখান থেকে এটাকে কপি করে রাখতে পারি। কপি করে আমার কম্পিউটারে মনে করেন এখানে আমি রেখে দিলাম কোনো একটা ফোল্ডারে, ব্যাস হয়ে গেল। বা আমি এই ফাইলটাকে গুগল ড্রাইভে আপলোড করে রাখলাম, তাহলে আমার ফাইলটা সিকিউর থাকলো। এখন আমি রাউটারকে রিসেট দিয়ে দেব। ঠিক আছে, তো রিসেট দিব কেমনে, আমি যদি সিএলআই মোডে বা কমান্ড দিয়ে রিসেট দিতে চাই, তাহলে দেখেন সিস্টেম রিসেট কনফিগারেশন স্কিপ ব্যাকআপ ইয়েস, মানে ব্যাকআপ রাখবে না কোনো কিছু। আর নো ডিফল্ট ইয়েস, মানে ডিফল্ট কনফিগারেশন রাখবে না। ডেঞ্জারাস ইয়েস। ঠিক আছে, আমরা এখান থেকে ম্যাকটাকে কপি করব। তাহলে রাউটারের ম্যাকটাকে কপি করে লগ ইন করি, কেননা এখানে আরো অনেক রাউটার থাকতে পারে, এক্সাক্ট এই রাউটারে লগ ইন করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এই যে ব্রিজ ইন্টারফেস, অ্যাডভান্স, এই ম্যাক অ্যাড্রেস, কপি, মিনিমাইজ, ম্যাকটাকে পেস্ট করে দিলাম। ডিফল্টের জন্য অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, ব্যাস এই রাউটারে ঢুকে পড়ছি। এখন আমি রিস্টোর করব। তো দেখেন এই ফাইল মেনুতে আমার কিন্তু এখানে ফাইলগুলো আছে। ঠিক আছে, যদি না থাকতো, সাপোজ নাই, তাহলে কি করতে হইতো,
আমার কম্পিউটার থেকে ফাইলটাকে কপি করতাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিব, তাহলে আপলোড হয়ে গেল। অথবা আমি কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, টেনে ছেড়ে দিব, সে ফাইলের মধ্যেই আসবে। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে ফাইলে ব্যাকআপ ফাইলটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আর একটা বিষয় মাথায় রাখতে হবে, গ্রাফিক্যাল মোডে যদি ব্যাকআপ নেই সেটাকে রিস্টোর করার জন্য গ্রাফিক্যালি রিস্টোর করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব বলেন, ক্লিক করতে হবে, ক্লিক করার পরে রিস্টোর, তাহলে দেখবেন যে নামটা আবার আগের নাম হয়ে যাবে এবং আমি ইন্টারনেটও পেয়ে যাবো। এখন থেকে আমার কিন্তু ইন্টারনেট নাই আছে। ইয়েস, রিবুট হবে এবং কনফিগারেশন রিস্টোর হবে, এখন ইন্টারনেটও পাবো। দেখেন হয়ে গেছে। ঠিক আছে, ইন্টারনেট পেয়ে গেছে, রাউটারের নাম আবার দেখেন আগের সব কনফিগারেশন আছে। ঠিক আছে, আইপি, ফায়ারওয়াল, দেখেন সব কিছু আছে। বুঝা গেছে? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এই ছিল গ্রাফিক্যাল মোডে ব্যাকআপ। এবার আমরা একটু কমান্ড দিয়ে নিই। কমান্ড দিয়ে নিই। কমান্ড দিয়ে কীভাবে নেব, এক্সপোর্ট। কমান্ড দিয়ে ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কমান্ড হচ্ছে এক্সপোর্ট। যদি এখন এন্টার দিয়ে দেই তাহলে ফুল রাউটার কনফিগারেশন এখানেই শো করবে, কিন্তু আমি এটাকে একটা ফাইল আকারে সেভ করব, তখন কমান্ড হবে এক্সপোর্ট, দেন হচ্ছে ফাইল নেম। ঠিক আছে, তো নাম দিচ্ছি এটা B85 ট্রেনার রাউটার ব্যাকআপ, এইভাবে নাম দিলাম, এন্টার দিলাম। ঠিক আছে, তাহলে যে ফাইল ইকুয়াল টুর উপর যে নামটা দিলাম এটা আমার স্বাধীনতা হবে, স্পেস দেওয়া যাবে না, হাইফেন বা আন্ডারস্কোর। ঠিক আছে, তাহলে এখন কিন্তু ফুল রাউটারের কনফিগারেশন এই নামে কিন্তু হয়ে গেছে ব্যাকআপটা। দেখেন ফাইলে যাই, ঠিক আছে, এক্সটেনশন কি .rsc। এখন এটাকে কপি করি, কপি করে আবার কম্পিউটারে রেখে দিই, নোটপ্যাড দিয়ে দেখেন এটাকে ওপেন করা যাচ্ছে। ঠিক আছে, সব কিছু কমান্ড আকারে আছে। বুঝা গেছে? তাহলে এতক্ষণ ধরে হ্যাঁ নোটপ্যাডে অটোমেটিক মানে ব্যাকআপ ফাইলটা স্ক্রিপ্ট আকারে ক্রিয়েট হয়ে গেছে, যেটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করা যায়। ঠিক আছে, তাহলে এই দেখেন এখানে সব কমান্ডগুলো আছে। যদি কমান্ড বুঝি তাহলে এটাকে এডিট করতে পারবো, এডিট করে রিস্টোর করতে পারবো। কমান্ড না বুঝলে কিন্তু করতে পারবো না। তো এইখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন, প্রবলেমটাকে দেখাই আগে। এখন রাউটার রিসেট দিয়ে দিই। হ্যাঁ, রাউটার রিসেট, রিসেট দেওয়ার কমান্ডটা কই, স্কিপ ব্যাকআপ ইয়েস হবে তাই না, স্কিপ ব্যাকআপ তো নো হবে না, ইয়েস। নো ডিফল্ট ইয়েস। হ্যাঁ, স্কিপ ব্যাকআপ মানে হচ্ছে ব্যাকআপ রাখবে না, ব্যাকআপ রাখাটাকে স্কিপ করে দেবে, ব্যাকআপ নিবে না। ঠিক আছে, ইয়েস মানে হ্যাঁ নিবে না, ডেঞ্জারাস। ও আমাদের রিসেট দেওয়া হয়ে গেল। এখন দেখেন প্রবলেমটা কি হয়, রিস্টোর করতে গেলে, রিস্টোর করতে গেলে প্রবলেমটা কি হয় সেটা জানাটা জরুরি।
মানে বেশি বেশি পরিমাণে রিসেট করে মানে বারবার এরকম এটা ওই যে আগে প্রবলেম দেখেন কি প্রবলেম হতে পারে। ব্যাস লগ ইন করছি, কোনো ইন্টারনেট নাই আমাদের, দেখেন ঘুরতেছে। হ্যাঁ আচ্ছা, তো অলরেডি তো ফাইলটা এখানে আসেই, তাহলে রিস্টোর করে দিই। তো রিস্টোর করার কমান্ড হচ্ছে ইম্পোর্ট। কমান্ড কি? ইম্পোর্ট। তাহলে ইম্পোর্ট দেন হচ্ছে ফাইল নেম, তাহলে B85, ঠিক আছে, এন্টার। কি বলতেছে? ফেইলিওর সার্ভার নেম TTNE অলরেডি ইউজড এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে অলরেডি এরকম কিছু কনফিগারেশন ওই নামে আছে, ঠিক আছে। কেন? এটা আমরা ব্যাকআপ নিছি পিসি বেসড মাইক্রোটিকের, এই জন্য কিছু এক্সট্রা কনফিগারেশন আমাদের ওই ফাইলের মধ্যে রয়ে গেছে, যেটা পিসি বেসড মাইক্রোটিকের ডিফল্ট হিসেবে থাকে। এই জন্য আমাদের কি করতে হবে? ফাইলটাকে এডিট করতে হবে, এডিট করে আমাকে রিস্টোর করতে হবে। তাহলে চলেন এবারে এডিট করি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফাইল, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস এখানে আছে কিনা দেখি, মনে হয় প্লাস প্লাস না। আচ্ছা, তার নোটপ্যাড দিয়ে ওপেন করি, কোনো সমস্যা নেই। দেখেন এখানে একটু ফন্টটাকে ছোট করে নিই, হ্যাঁ একটু, তাহলে সুবিধা হবে, খুব বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন এইখানে আমার কিছু কিছু কনফিগারেশন প্রয়োজন নেই, যেমন এই হ্যাশ থাকা মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, এগুলো আসলে কাজ করবে না। তো এগুলো কেন আসছে? কারণ আমি রাউটারের এই ব্যাকআপটা কখন নিয়েছি, এই ফাইলটা, সেই ডেটটা আমি এখানে আসছে, বুঝা গেছে। তো এখন আমি চাইলে এগুলোকে নাও রাখতে পারি, তবে এগুলোর জন্য ইরোটা দেয়নি, কেন? এদের সামনে হ্যাশ আছে এই জন্য। তাহলে এইখানে দেখেন ইন্টারফেস, আমরা এখানে কি করছি? কমেন্ট সেট করছি, ঠিক আছে। কিন্তু ইন্টারফেস ওয়্যারলেস সিকিউরিটি প্রোফাইল আমরা কিন্তু এগুলো কোনো কনফিগারেশন করিনি, করছি? এটা বাই ডিফল্ট থেকে যায়, ডিলিট করে দিলাম। এবার হচ্ছে কি আইপি পুল আছে, ডিএসপি সার্ভার আছে, কিন্তু যে লোরা সার্ভার আমরা তো এগুলো করিনি, তাই না? তাহলে এগুলোরে সব রিমুভ, ঠিক আছে। এই পর্যন্ত এই যে লোরা সার্ভার শুরু এই পর্যন্ত এগুলো আমরা কি করলাম? সব কিছু রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে টুল, ইউজার ম্যানেজার, কাস্টমার, এগুলো আমরা করি নাই, ঠিক আছে। বা আইপি অ্যাড্রেস সেট করছি আমরা, আইপি অ্যাড্রেস ঠিক আছে, কিন্তু আইপি ক্লাউড আমরা এগুলো করি নাই। ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করছি আমরা, তারপরে ডিএসসিপি সার্ভার নেটওয়ার্ক আছে, আইপি ফায়ারওয়াল নেট আছে, এই পর্যন্ত এগুলো নেট কনফিগারেশন। হ্যাঁ, তারপর হচ্ছে সিস্টেম আইডেন্টিটি আছে, সিস্টেম এলসিডি, আমাদের এলসিডি বলে কোনো কিছু নাই। তারপরে সিস্টেম এলসিডি পেজ, তারপরে যে ডিসপ্লে, হ্যাঁ এগুলো আমাদের নাই, এগুলো প্রয়োজন নেই, এগুলো বা। তারপরে কি আছে? সেট ডিজেবল, এগুলো কোনো প্রয়োজন নেই। টুল, ইউজার ম্যানেজার, ডেটাবেস, এগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এই কনফিগারেশন এডিট করে ফেললাম, ঠিক আছে। এখন এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি, ব্যাস সেভ আছে, কেটে দিলাম। এখন এই ফাইলটাকে আমি কি করব? উইনবক্সে আপলোড করে দেবো। তাহলে এটা তো আগের ফাইল, এটাকে রিমুভ করে দিলাম দিয়ে কই থাকলো? না, রিসেট দিছি বলতে কনফিগারেশন রিমুভ হয়েছে, আর এই ফাইলটা তার মেমোরিতে আছে, লাইক আপনার একটা ডিস্ক, মানে হার্ড ডিস্কের মতো, ঠিক আছে, আলাদা একটা স্পেস। এটা তো রিসেট, এটা তো কনফিগারেশন না। আচ্ছা, তো এখানে আমি এখন সেই ফাইলটাকে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এবার আমি ইম্পোর্ট দেব, দেখবেন
কি দেখায় এবার, অথবা আমি আবারও নতুন করে কমান্ডটা দিয়ে দিই, ইম্পোর্ট B85। ঠিক আছে, কি বলতেছে, ফেইলিওর পুল উইথ সার্চ নেম। আচ্ছা, মানে আগের কিছু কনফিগারেশন কিন্তু এক্সিস্ট হয়ে গেছে, হ্যাঁ, মানে কিছু কনফিগার নিচে, এই জন্য এই সমস্যাটা, তাহলে রিসেট দিয়ে দেয় আরেকবার। এবার দেখবেন কি দেখায়। ওকে, এবার আমি ইম্পোর্ট করে ফেলি, আবারও ইম্পোর্ট B85। এবার দেখেন কি দেখায়, এক্সিকিউটেড সাকসেসফুলি, অবশ্যই এটা দেখাবে। যখন আমরা CLI মোডের ব্যাকআপ যখন রিস্টোর করব, অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো এক্সিকিউটেড সাকসেসফুলি দেখাচ্ছে কিনা। যদি না দেখায়, তার মানে হচ্ছে ফাইলটা পুরোপুরি রিস্টোর হয়নি। বুঝা গেছে? এখন দেখাচ্ছে। সো আমাদের কিন্তু কনফিগারেশন হয়ে গেছে, দেখেন উপরে নাম চেঞ্জ হয়ে গেছে। তারপরে ইন্টারনেটও পেয়ে গেছে। বুঝা গেছে? তাহলে কিভাবে আমরা CLI মোডের ব্যাকআপ নিলাম এবং রিস্টোর করলাম। এখন আমার প্রয়োজন পার্শিয়াল ব্যাকআপ, আংশিক কনফিগারেশন ব্যাকআপ। দেখেন আইপি ফায়ারওয়াল, এখানে কতগুলো ফায়ারওয়াল রুল আছে, কয়টা? টোটাল 7টা আছে। তার মধ্যে এটা অ্যাক্টিভ। এখন আমি চাচ্ছি যে ফায়ারওয়াল রুলগুলোর একটা ব্যাকআপ নিয়ে রাখবো। কিভাবে? এই দেখেন, পার্শিয়াল ব্যাকআপের নিয়ম হচ্ছে, আমি যেই লোকেশনের বা যেই কনফিগারেশনের ব্যাকআপটা নিব, আগে ওই জায়গায় যাব। তাহলে আমি নেব ফায়ারওয়াল নেট ইমেল, তাহলে আইপি ফায়ারওয়াল নেট। এবার আমি দেব এক্সপোর্ট, এবার ফাইল নেম দিব নেট। ঠিক আছে, তাহলে এক্সপোর্ট যদি শুরুতে দিয়ে ফাইল নেম দেই, তাহলে ফুল রাউটার কনফিগারেশন ব্যাকআপ। আর যদি যে লোকেশনে বা পার্শিয়াল ব্যাকআপ বা স্পেসিফিক কোনো লোকেশনে যদি এক্সপোর্ট ফাইল নেম দেই, তাহলে শুধুমাত্র ওই লোকেশনের ব্যাকআপটা ক্রিয়েট হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ওইটুকুর ব্যাকআপ। যেমন আমি আইপি ফায়ারওয়াল নেটে গেলাম, দেন এক্সপোর্ট দিয়ে ফাইল নেম দিলাম, তাহলে এখন যদি নেটের ব্যাকআপটা হয়েছে, তাহলে আমি এখন যে কোথায় যাব, ফাইল, এই দেখেন এখানে আমার নেট আছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই নেটগুলোকে রিমুভ করে দিব, সব রিমুভ, কোনো নেট কনফিগারেশন নাই। আমি ইন্টারনেট চেক করি, ইন্টারনেট ঘুরবে, পাবে না এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন নেটটাকে রিস্টোর করে দেবো। রিস্টোর করার কমান্ড হচ্ছে একটাই, ইম্পোর্ট দিয়ে ফাইল নেম, তাহলে ইম্পোর্ট নেট। ঠিক আছে, এন্টার, এক্সিকিউটেড সাকসেসফুলি। ইন্টারনেট পেয়ে গেছে। উপরে ব্যাক অপশনে দিলে আমার আসবে, কোন ব্যাক অপশনে? আন্ডু করলে অবশ্যই আসবে, কিন্তু এটা কোনো বেস্ট প্র্যাকটিস না। এটা তো আপনি আন্ডু করে করে 3 দিন আগের কনফিগ আনতে পারবেন? একটা কোম্পানিতে একজন কাজ করে, অনেকেই কাজ করে, সে সিকুয়েন্সিয়ালি আন্ডু হতে থাকবে। ঠিক আছে, উপকারের থেকে অপকারটাই বেশি হবে। কখন কাজ করতে ওইটাই আন্ডু হয়ে যাবে। এই জন্য হ্যাঁ, আপনি ইনস্ট্যান্ট করতে পারেন, একবার 2বার সর্বোচ্চ। এইভাবে তো করলাম, আরেকভাবে করা যাবে না, যে শুধু টেক্সট ফাইলটা তবুও কপি করে আমি আমি জাস্ট এটা দিয়ে এক্সাম্পলটা দিই, আমি এগুলোকে আবার রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি যে নেটের যে ব্যাকআপটা নিলাম, ঠিক আছে, তাহলে আমি সেই ফাইলটাকে কপি করে ফোল্ডারে রেখে ওপেন করলাম। এখন আমি চাচ্ছি যে শুধু এই নেটটাকে রিস্টোর করব,
তাহলে নেট এই পর্যন্ত আছে, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি টার্মিনালে পেস্ট করে দিল। ঠিক আছে, পেস্ট করে দিলাম। ব্যাস, এখন দেখেন, খেয়াল রাখতে হবে যে কমান্ড ঠিক মতো হয়েছে কিনা, প্রতিটা কমান্ড ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, ডাবল লাইন চলে গেছে, কোনো সমস্যা নেই, ইরর নাই। দেখেন, বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কমান্ডগুলোকে এক্সিকিউট করতে পারি। আবার আমি এটাও করতে পারি, যেমন ধরেন আমি এই কটাতে কপি করা আছে, আমি এখান থেকে নিউ একটা নিলাম, নিয়ে এবার দেখেন কি হয়। এটাকে আমি সেভ করবো, কোথায়? এখানে সেভ করব নিউ নেট নামে। দেখেন আমার কিন্তু হুবহু নেট কনফিগারগুলো আছে, ফাইলের নাম দিলাম নিউ নেট। ঠিক আছে, ক্লোজ করে দিই। এবার আমি এই নেটগুলোকে আবারও ডিজেবল করে দিই, রিমুভ করে দিই। এখন আমি কি করব, এই যে নিউ নেট, এটাকে কপি করব, কপি করে আমি ফাইলের মধ্যে এনে এখানে পেস্ট করে দিব। নিউ নেট আসছে, কিন্তু আমি যদি এখন ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট, দেখেন নিউ নেট নামে ফাইল শোই করতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে নিউ নেট ফাইলটা আমার টেক্সট ডকুমেন্ট বা টেক্সট ফরম্যাটে আছে, আর এটা হচ্ছে আমার আরএসসি ফরম্যাটে আছে। তাহলে আমি যদি কমান্ড সাজায় নেওয়ার পরে সেটাকে ব্যাকআপ ফাইল হিসেবে বা স্ক্রিপ্ট ফাইল হিসেবে রেডি করতে চাই, সেভ করতে চাই, তাহলে অবশ্যই এক্সটেনশন কি হবে, ডট আরএসসি। তাহলে এখন আমি এটাকে আরএসসি বানাবো কি করে, এটাকে আমি এডিট করে আমি এটাকে সেভ এস দিব, নতুন করে সেভ করবো, সেভ এস দিয়ে ওই জায়গায় সেভ এস করবো, নিউ নেট ডট আরএসসি। ঠিক আছে, এক্সটেনশন দেওয়ার পরে এখান থেকে অল ফাইল সিলেক্ট করব। ঠিক আছে, এবার কি হয়, এবার দেখেন নিউ নেট আরএসসি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেটাকে আমি এখন খুব সুন্দর করে রিস্টোর করতে পারব। তাহলে ফাইলে যাব, যাওয়ার পরে এই নেটটাকে এখন বাদ দিয়ে দিলাম, নিউ নেট এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম নিউ নেট ডট আরএসসি। এখন দেখবেন নিউ নেট ডট আরএসসি ইম্পোর্ট সাকসেসফুলি, নেট কনফিগার চলে আসছে। তাহলে আমরা এতক্ষণে দেখলাম যে গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ, সিএলআই মোডের ব্যাকআপ এবং হচ্ছে পার্শিয়াল মোডের ব্যাকআপ। হ্যাঁ, আচ্ছা, ওকে, বাকিগুলো সব ছোট ছোট আর কি, এত কিছু নাই। তার মধ্যে আর একটা ইমেল কনফিগারটা একটু দেখি, বা শেষে দেখি, এটা আগে ছোট ছোটগুলো দেখি। যেমন ধরেন নেট ওয়াচ। ঠিক আছে, নেট ওয়াচ আছে, নেট ওয়াচে কীভাবে আমরা এন্ট্রি দেবো, তো এই যে টুল নেট ওয়াচ প্লাস, তাহলে এখানে হোস্ট, তাহলে আইপি দিতে হবে, ধরেন আমি আইপি দিলাম 8.8.8। ঠিক আছে, ইন্টারভেল কতক্ষণ পরে আমাকে আপডেট দিবে, এটা বাই ডিফল্ট 1 মিনিট থাকে, আমি এটারে কমায় 10 মিনিট করে দিলাম, তাহলে 10 মিনিট পরে আমাকে ইন্টারভেল দিবে। ঠিক আছে, 1000 মিলিসেকেন্ডের মতো রেসপন্স না পেলে টাইম আউট হবে, হ্যাঁ, বা ডাউন হবে। এই এখন এটা কি, যেমন ধরেন আমি দিলাম যে এটা গুগল ডিএনএস, গুগল ডিএনএস, ব্যাস দেখেন এটা এখন আপ দেখাচ্ছে, বুঝা গেছে? তারপরে আমি যদি আর একটা দিই, যেমন ধরেন গেটওয়ের আইপিটাকে দিই, গেটওয়ে কত, এটাকে কপি করি, তাহলে সুবিধা হবে, অনেক কিছু এন্ট্রি দিতে হবে না, যেমন এটা দিতে হচ্ছে না। এটা হচ্ছে আমার গেটওয়ে জিডাব্লিউ। এই যে কমেন্ট করে রাখতেছি, কারণ আইপি তো মনে থাকবে না, আইপি তো মনে থাকবে না, কমেন্ট মনে থাকবে, কমেন্টগুলো বুঝতে পারবো। তাহলে আবার ধরেন একটা ক্লায়েন্ট যদি হয়, ধরেন একটা ক্লায়েন্ট এন্ট্রি দিই, তাহলে সাপোজ আমার এটাই ক্লায়েন্ট, ইথার টু ইন্টারফেসের আইপি রে সাপোজ ক্লায়েন্ট, মানে যেটা পিং পয়সা দিতে হবে আমাকে। হ্যাঁ, এটা আমার ক্লায়েন্ট, এর নাম দিচ্ছি একবারে ক্লায়েন্ট, ক্লায়েন্টের নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু আমি দিয়ে দিচ্ছি। তাহলে যখন ডাউন হবে
আমি সহজে বুঝতে পারবো। তাহলে এই মুহূর্তে আমার এখানে 3টে এন্ট্রি আছে, ঠিক আছে। তাহলে এখন আমার কোনোটাই ডাউন নাই, সব কিছু আপ আছে। হ্যাঁ, এখন আমি দেখতে চাই যে আমার কোনো কিছু ডাউন হয় কিনা। তো ধরেন আমার এখন আমি ক্লায়েন্টকে ডাউন করে দিলাম, দেখেন কি হয়। ক্লায়েন্ট 1 ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কয় সেকেন্ড লাগলো আপডেটটা পেতে? হ্যাঁ, এবার আমি আপ করে দিলাম, আপ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট 1 ডাউন হইল, সে কিন্তু তার জায়গায় রয়ে গেল, তার লোকেশন বা তার পজিশন চেঞ্জ হলো না। এখন যদি এরকমটা হয়, এখানে মাত্র 3টে এন্ট্রি আছে, আমার ধরেন 100 ক্লায়েন্ট, তাহলে 100 এন্ট্রি তার নিচের দিকেও থাকবে। তারপর কিছুক্ষণ পর চেক করতে হবে স্ক্রল করে করে কোনটা ডাউন কোনটা ডাউন। আপ তো কোনো সমস্যা নেই, ডাউনটা হচ্ছে বিষয়, তাই না? তাহলে আমি কি করতে পারি? এখানে একটা ফিল্টারিং অ্যাপ্লাই করে দিতে পারি, স্ট্যাটাস। এবার কি হবে? যেগুলো ডাউন হবে সেগুলো সবার উপরে যাবে, আবার আপ হবে নিচে চলে যাবে। দেখেন কি হয়। এবার আমি ধরেন গেটওয়েকে ডাউন করে দিব, ঠিক আছে। আমি ডিএসসিবি ক্লায়েন্ট কিছুক্ষণের জন্য ডাউন করে দিই, ঠিক আছে। দেখেন কি হয়, ঠিক আছে। গুগল ডিএনএস এবং গেটওয়ে দুটোই পাচ্ছে না, উপরে চলে গেছে। আবার আপ করে দিই, ঠিক আছে। একটু আগে আমি ক্লায়েন্ট 1কে ডাউন করছিলাম, আবার ডাউন করে দিই, দেখেন ক্লায়েন্ট 1 উপরে চলে গেছে, বুঝা গেছে। তাহলে এইভাবে আমি শুধু ডাউনগুলোকে সবার উপরে দেখতে পারবো, যেটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন। পিং প্রোফাইল টর্চ ট্রেসড আউট। তাহলে দেখেন আমরা তো নর্মালি এখানে পিং করি, তাই না? পিং google.com ধীরে ধীরে হচ্ছে, তাই না? এখন একটু এটাকে র্যাপিডলি করি, তাহলে হচ্ছে ইন্টারভেল, মানে একটা পিং প্যাকেটের থেকে আর একটা পিং প্যাকেটের ইন্টারভেলটা কমাই দিচ্ছে 1 সেকেন্ডের 10/1 পয়েন্ট। এবার ইন্টার দেই, এবার দেখেন দৌড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু এ থামবে না, থামাইতে হবে কন্ট্রোল সি। কিন্তু আপনি আছেন যে অটোমেটিক, যেমন বিশেষ করে আইএসপিতে নতুন জব পাইলে সিনিয়ররা বলবে যে ভাই আপনি অমুক ক্লায়েন্টের 5000 পিং দিয়ে মনিটরিং করেন, যে 5000 পিং রিপোর্ট আমাকে দেন। এখন আপনি কিন্তু আটকায় যাবেন যে 5000 পিং আমি কেমন মনিটরিং করবো। তখন আপনি কমান্ড দিয়ে দাঁড়াতে পারেন, মাত্র গুনবেন 1 2 3। কিন্তু আপনি যদি সিস্টেম জানেন তাহলে আপনি এখানেই করতে পারবেন। কি হবে? 5000 তো অনেক বেশি হয়েছে, আমি একটু কমাই দিচ্ছি, ধরেন 50টা। তাহলে আমি এখন কাউন্ট দিয়ে 50 এন্ট্রি দিলাম। এবার দেখেন কি হয়। হ্যাঁ, ঠিক আছে, কিছুটা তো মিল আছে। তো এই দেখেন 50টা, এখানে 49 দেখাচ্ছে কেন? মাইক্রোটিকের কি দেখায়, মানে সিরিয়ালটা শুরু হয় 0 থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের অটোমেটিক কি হবে, পিংটা শুরু হবে প্লাস কেটেও যাবে, তাই না? আচ্ছা, সোর্স অ্যাড্রেস ইউজ করতে পারি, ধরেন তো সিজে সোর্স অ্যাড্রেস ইউজ করি, তো দেখাইছি অলরেডি আমি আপনাদের, তাই না? দেনের ইন্টারফেসের বা কোনোটা স্পেসিফিক ইন্টারফেসের আইপি কে সোর্স ধরে পিং করা, সোর্স ধরে পিং করতেছি, পিং করে পাচ্ছি, ঠিক আছে। এই কয়েকটা অ্যাট্রিবিউট বা প্যারামিটার এগুলো লাগে পিং করার সময়, একটু দ্রুত কাজ করার জন্য, বা সোর্স ধরে পিং করা। হ্যাঁ, বিশেষ করে ট্রাভেল শুটিং এর সময় সোর্স ধরে পিং করে ট্রাভেল শুট করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই গেল সিএলআই মোডে আমরা পিং দিচ্ছি, গ্রাফিক্যাল মোডে সেম কাজগুলো করা যায়। টুলস, এই যে পিং, এইখানে আমি ধরেন 8.8.8, এখানে আমি ইউআরএল দিতে যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধীরে ধীরে হচ্ছে,
দ্রুত করার জন্য এই টাইম আউটটাকে কমাই দেবেন। দ্রুত হচ্ছে, ঠিক আছে। সোর্স অ্যাড্রেস, প্যাকেট কাউন্ট, ইন্টারফেস, মানে কোন ইন্টারফেস দিয়ে পিংটা প্যাকেটটা বেরোয়। ধরে হচ্ছে ল্যান্ড সাইডের ইন্টারফেস দিয়ে আমি পিংটা ইয়ে পাবো, তাহলে সেই ল্যান্ড সাইডে আমি সিএলআই মোডে কিন্তু ইন্টারফেস সিলেক্ট করা যায়। এখানেও সিএলআই মোডে যাতে করা যায়, এখানেও তাই দিয়ে করা যায়। অ্যাডভান্স অপশনে গেলে যে সোর্স অ্যাড্রেস, বুঝা গেছে? তাহলে এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে প্রোফাইল, টুলস থেকে প্রোফাইল, প্রোফাইলে গেলে দেখা যায় অল আছে সিপিইউ, হ্যাঁ, সিপিইউ 0 বা টোটাল বা অল দিলে সবগুলো এখানে দেখাবে। ঠিক আছে, সিপিইউ ইউজেস কিরকম হচ্ছে, ক্লাসের নেম কোন সার্ভিসটার জন্য। দেখবেন যে অনেক সময় আপনি কিউ কনফিগার করছেন, তো কিউ এর কারণে আপনার অনেক বেশি রিচ হলাতে তখন দেখাবে যে কিউ এর জন্য এত % ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার ট্রেস রাউট। ট্রেস রাউট হচ্ছে নেটওয়ার্কের পাথ ফাইন্ড করা যায়। ঠিক আছে, একই সাথে লিঙ্কের কোয়ালিটিও যাচাই করা যায়। যেমন পিং দিলে যদি লিঙ্কের কোয়ালিটি ভালো না থাকে, মাঝে মাঝে টাইম আউট দেখাবে, মিস হবে। হ্যাঁ, টিটিএল ভ্যালু থেকে আপনার টাইমটা আসলে মাঝে মাঝে হয়তো বাড়বে, বা একটা প্যাকেট লস হচ্ছে, একটা থেকে রিপ্লাই পাচ্ছেন না, টাইম আউট দেখাচ্ছে, আবার রিপ্লাই পাচ্ছেন। হ্যাঁ, লিঙ্কের কোয়ালিটি যদি খারাপ থাকে, তো ট্রেস রাউটের সাহায্যে আমরা কোথায় স্পেসিফিক কোন হোপটাতে লস পাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা ট্রেস রাউটের সাহায্যে বের করতে পারি। হ্যাঁ, তাহলে কি হবে, আমি চাইলে কমান্ড দিয়ে করতে পারি, টুল ট্রেস রাউট। তারপরে ধরেন আমি গেটওয়েকে ট্রেস করবো, তাহলে 192.168.13.1 পেয়ে গেছি, বুঝেছে। যদি আমি আরেকটাকে ট্রেস করতে চাই, সাপোজ আরেকটা প্রাইভেট এপিকে ট্রেস করি 10 পেয়ে গেছি। ঠিক আছে, এই যে কিভাবে আমি প্রথমে গেছি এর কাছে, তারপর এর কাছে, তারপর এর কাছে, বুঝা গেছে। তাহলে খুব সহজেই এই ট্রেস রাউট করা যায়। ট্রেস রাউটের ক্ষেত্রে আমি সোর্স অ্যাড্রেস উল্লেখ করতে পারি, কোন সোর্স থেকে ট্রেস করব, তাহলে আমি সেই সোর্স অ্যাড্রেস দিলাম। বুঝা গেছে। সেম কাজটাই টুল ট্রেস রাউট থেকেও আমরা এখানে এন্ট্রি দিয়েও করতে পারবো। বুঝা গেছে। যদি এখানে এন্ট্রি দিয়ে করি, তাহলে মনে করেন যে দেখা যাবে, দেখেন এই যে লস আছে কিনা কোনো পাথে। ধরেন আমার এই জায়গায় কোনো লস দেখা না, কিন্তু এইখানে লস দেখাচ্ছে, তার মানে আমার এই এখান থেকে এখানে আসার মাঝখানে যে লিঙ্ক, এখানে কত ঝামেলা আছে। ঠিক আছে, অথবা আমার এখানে লস দেখাচ্ছে, এদিক কোনো লস নেই, এখানে লস, হ্যাঁ, হতে পারে। বুঝা গেছে। ট্রেস রাউট। ব্যান্ডউইথ টেস্ট টুল, তো এগুলো আসলে কাজে লাগে না, তারপর এখানে দেখাচ্ছি। তো মূলত আপনার রাউটারের দেখেন বি টেস্ট সার্ভার এনাবেল করা থাকে বাই ডিফল্ট, এবং অথেন্টিকেট এনাবেল করা থাকে। মানে বি টেস্ট যদি ব্যান্ডউইথ টেস্ট যদি কেউ চেক করতে চায়, তাহলে অথেন্টিকেশন লাগবে। কিন্তু বাই ডিফল্ট রাউটারের তো ইয়ে লাগে না, মানে ইউজার নেম তো অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই। সো অথেন্টিকেট এনাবেল থাকলেও কিন্তু কেউ চাইলে ফার্স্ট টাইম করতে পারবে। তাহলে এই রাউটারটা কিন্তু ব্যান্ডউইথ টেস্ট সার্ভার কিন্তু এনাবেল করা আছে। তার ফলে কি হবে, ধরেন আমি রাউটারের কোনো একটা ইন্টারফেসের ব্যান্ডউইথ চেক দিতে পারবো। কীভাবে চেক দেবো, দেখেন এখান থেকে এর ব্যান্ডউইথ চেক দেওয়া যাবে। সিপিইউটা খেয়াল করবেন, সিপিইউ কত, 1% 2%, তাই না। টুলস, এবার হচ্ছে ব্যান্ডউইথ টেস্ট, এখানে যাব, যাওয়ার পরে আমি কাকে ব্যান্ডউইথ টেস্ট করবো, কার ব্যান্ডউইথ করবো, ধরেন আমি ব্যান্ডউইথ টেস্ট করবো এই রাউটারেরই, তাহলে আমি এই ওয়ানের এপি বা ল্যানের এপি যে কোনো দিতে পারি। এটা কিন্তু ফেক ট্রাফিক, জাস্ট হ্যাঁ চেক করার জন্য। আচ্ছা, এবার আমি প্রোটোকল ইউডিপি টিসিপি যেমন রাখতে পারি। ডিরেকশন আমি বোথ মানে হচ্ছে আপলোড ডাউনলোড, আর রিসিভ মানে হচ্ছে ডাউনলোড, সেন্ড হচ্ছে আপলোড। তাহলে সেন্ড কতটুকু সে পাঠাচ্ছে। এবার দেখেন কি হয়, আর ডিফল্টের জন্য তো অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, স্টার্ট দিলাম।
সিপিইউ দেখেন। এখন ধরেন কেউ আপনার পাসওয়ার্ড, রাউটারের পাসওয়ার্ড জানে, আর বাই ডিফল্ট কিন্তু বিটেস্ট সার্ভার এনাবেল করা থাকে। হ্যাঁ, এটা তো রানিং আছে। এখন যদি বিটেস্ট সার্ভার আমি ডিজেবল করে দিই, ঠিক আছে, ডিজেবল করার সাথে সাথে দেখবেন এখানে কি হয়, ডিসকানেক্টেড, শেষ, আর কিন্তু কোনো ওয়ে নেই, বুঝা গেছে? আর কিন্তু কোনো ওয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল আপনার ব্যান্ডউইথ টেস্ট, এটা লাগবে না, এটা বাদ। হেলথ অ্যান্ড রিসোর্স মনিটরিং। হেলথ অ্যান্ড রিসোর্স মনিটরিং হচ্ছে যে রাউটারের, সহজ কথায় আমি যেটা দিয়ে সার্ভিস প্রোভাইড করব সেটা যদি ভালো না থাকে, ঠিক আছে, তাহলে আমরা যে রাউটার দিয়ে সার্ভিস প্রোভাইড করব সেই রাউটারে যদি হেলথ বা রিসোর্স ভালো না থাকে, তাহলে কিন্তু ওই রাউটার দিয়ে ভালো সার্ভিস প্রোভাইড করা যাবে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সিপিইউটা যেন অলওয়েজ কম থাকে, কিছু কিছু বিষয় সিপিইউ যেন অলওয়েজ কম থাকে, বুঝা গেছে? রাউটারের মেমোরি যেন যথেষ্ট ফাঁকা থাকে, মেমোরি বা র্যাম যথেষ্ট ফাঁকা থাকে, বলে কি হবে, অনেক বেশি যখন লোড হবে, ইনিশিয়াল কাজগুলো কি মেমোরির উপর বেস করেই হয়, মেমোরি শর্টেজের কারণে রাউটার রিস্টার্ট দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডেট টাইম তো আমরা আগেই বললাম, তাহলে সিপিইউটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া সিস্টেম থেকে হেলথ, আচ্ছা এইখানে যদিও দেখাচ্ছে না, আমরা একটা রিয়েল মাইক্রোটিকে দেখাতে পারলে ভালো হতো। সিস্টেম থেকে হেলথে আমরা এখানে কি কি ইনফরমেশন পাই, মূলত রাউটারের ফ্যান থাকে, ইন্টারনাল ফ্যান, সেই ফ্যান ঠিক মতো চলতেছে কিনা, রাউটারের পাওয়ার সাপ্লাই ঠিক মতো চলে কিনা। হ্যাঁ, এখানে দেখাবে, ঠিক আছে। তাহলে রাউটারের পাওয়ার সাপ্লাই ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে। অনেক সময় রাউটারের পাওয়ার সাপ্লাই দুইটা থাকে, তাহলে PSU1 PSU2 এরকম নাম থাকে। যদি কোনো একটা সমস্যা হয় সেখানে দেখা যাচ্ছে PSU1 বা 2 ফেল্ড, যেটা সমস্যা হবে। হ্যাঁ, বা ফ্যান সমস্যা হলে ফ্যান বলবে যে ফ্যানটা সমস্যা বা ফেল্ড, এরকম আর কি। তারপর হচ্ছে আপনার রাউটার টেম্পারেচার, সিপিইউ টেম্পারেচার বা বডির টেম্পারেচার কীরকম আছে সব কিছু দেখাবে এই সিস্টেম থেকে হেলথের ভিতরে। এটা জাস্ট মানে মনিটরিং। যদি দেখেন যে টেম্পারেচার অনেক বেশি হচ্ছে, হ্যাঁ, বা পাওয়ার সাপ্লাই কোনো একটা প্রবলেম দেখাচ্ছে, সেটাকে দিয়ে কাজ করবেন। অথবা রাউটারের ফ্যান চলতেছে না, এই জন্য হিট বেশি হচ্ছে, এই বিষয়গুলো সিস্টেম থেকে হেলথ আমরা মনিটরিং করতে পারি। অথবা আমরা রাউটার অনেক সময় দেখা যায় কি আমাদের বলে যে নতুন যদি রাউটার নিয়ে আসা হয়, ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন, আপনি জুনিয়র এমপ্লয়ি হিসেবে আছেন, নতুন মাইক্রোটি নিয়ে আসছে, আপনাকে বললো মাইক্রোটি পাওয়ার দিয়ে চেক করেন সব ঠিক আছে কিনা। তাহলে আপনি কি চেক করবেন? আপনি কি লাইন আপ করবেন? না, আপনি চেক করবেন তার লাইসেন্স লেভেল ঠিক আছে কিনা, সিস্টেম হেলথে গিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ওরা একটা আপনাকে চালান দিবে, একটা ভাউচার দিবে, যেখানে আসলে থাকবে যে প্রোডাক্টের কি কি কোয়ালিটি আছে বা কি কি হার্ডওয়্যার স্পেসিফিকেশন আছে, সেটার সাথে আপনি সফটওয়্যারে মিলিয়ে দিবেন যে ঠিক আছে কিনা। যে এখানে লেখা আছে রাউটারের র্যাম হচ্ছে 16 GB, আর 16 GB র্যাম আছে কিনা আপনি দেখবেন প্রত্যেকে, ঠিক আছে। তো সেটা কোথেকে দেখবেন? সিস্টেম রিসোর্সেস, এখানে গিয়ে দেখেন যে টোটাল মেমোরি, ফ্রি মেমোরি, ঠিক আছে, এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে লাইসেন্স, সিস্টেম লাইসেন্স লেভেল 6 আছে কিনা দেখবেন, সিসিআর গুলো লেভেল 6 সাধারণত হয়। হ্যাঁ, এখান থেকে আর্কিটেকচার নেম, ওএস এর ভার্সন, ঠিক আছে, হার্ড ডিস্কের ইনফরমেশন, সিপিইউ লোড, এই আচ্ছা আপ টাইম সব কিছু। তাহলে এগুলো চেক করলেই আমরা কি পাই, একটা রাউটার সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাই। কারণ রাউটারের হেলথ এবং রিসোর্স যত পাওয়ারফুল হবে ওই রাউটার দিয়ে তত বেশি লোড দিতে পারবে, ঠিক আছে। মনে রাখবেন, এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার সিপিইউটা কতটুকু নিচ্ছে। যদি সিপিইউ অনেক বেশি বেড়ে যাচ্ছে 70% 80%, তার মানে কি ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কখনো কখনো 80-90% ওভার হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই সিপিইউটা কি আপনার যত কম থাকে তত ভালো। ম্যাক্সিমাম আপনি 50 পর্যন্ত অ্যালাউ করতে পারেন, পিক আওয়ারে সর্বোচ্চ লোড যখন 50 পর্যন্ত উঠে চলবে আপাতত, কিন্তু ওটাই বেশি হয়ে যায়। সিপিইউ যত কম হবে তত ভালো।
আমরা স্ক্রিপ্টিং শিডিউলার কিন্তু অলরেডি দেখছি, সেটা হচ্ছে ডে নাইট প্যাকেজের সময়। সেখানে আমি আপনার নাইট প্যাকেজ, ডে প্যাকেজ কীভাবে, তো আজকে আমরা নেটিং দিয়ে একটা দেখি এক্সাম্পল হিসেবে, নেটিং দিয়ে, ঠিক আছে। তো ধরেন আইপি ফায়ারওয়াল নেট, তাহলে এটা হচ্ছে সাপোজ আমার এটা ISP1, হ্যাঁ এটা ISP1, আর একটা আমার নেট রুল ক্রিয়েট হবে। তো এটার কোনো সোর্স অ্যাড্রেস নাই বা আউট ইন্টারফেসও নাই, সাপোজ জাস্ট এটা ডিফারেন্স রাখলাম আর কি, এবং এটা হচ্ছে ISP2, কমেন্ট দিয়ে রাখলাম। তাহলে আমার হচ্ছে এই দুইটা নেট রুল, ঠিক আছে, দুইটা নেট রুল। এখন আমি চাচ্ছি যে ISP1 সকাল 6টা থেকে রান করবে, মানে সকাল 6টা থেকে ISP1 আমার নেটিং এনাবেল থাকবে, আর সন্ধ্যা 6টা থেকে ISP2 নেটিং এনাবেল থাকবে। মানে আমি দুই সময় দুই রকম ব্যান্ডউইথ দিতে পারবো, দুই এসএস ব্যান্ডউইথ দেবো। তাহলে কিভাবে আমি এই কাজটা করব? তাহলে আমাকে সবার আগে জানতে হবে যে আমি কোন কমান্ডটা ইউজ করবো, সে কমান্ড জানতে হবে। তাহলে আইপি ফায়ারওয়াল নেট, ঠিক আছে, এখানে গেলাম, যাওয়ার পরে আমি এই সিকোয়েন্স নাম্বার দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি অথবা কমেন্ট দিয়ে করতে পারি। কোনটা বেস্ট? কমেন্ট দিয়ে করাটা বেস্ট। কেন? কারণ সিকোয়েন্স নাম্বার উল্টাপাল্টা হতে পারে। ধরেন কেউ কাজ করলো, কোনো কারণে এটাকে উপরে উঠে দিছে, তাহলে এখন কিন্তু ISP2 মানে সিরিয়াল নাম্বার 6। এই জন্য সিকোয়েন্স নাম্বার দিয়ে কাজ করার থেকে কমেন্ট দিয়ে কাজ করাটা ভালো, ঠিক আছে। তাহলে আমার কমান্ডটা করেছিল আইপি ফায়ারওয়াল নেট, নেটে গিয়ে এখন আমি কি করব, যে ডিসেবল করে দেব, ডিসেবল, ঠিক আছে। কাকে ডিসেবল করবে? থার্ড ব্র্যাকেট দিয়ে ফাইন্ড কমেন্ট, ঠিক আছে। সে ডিসেবল করবে ফাইন্ড কমেন্ট, কমেন্ট ফাইন্ড করো যার কমেন্ট হচ্ছে ISP1 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার আমি আইপি ফায়ারওয়ালটা ওপেন করি, দেখেন কমান্ডে বলে দিলাম যে ফায়ারওয়াল নেটে সে ডিসেবল করবে। কাকে ডিসেবল করবে? যার কমেন্ট হচ্ছে ISP1। তাহলে এই হচ্ছে ISP1, দেখি ডিসেবল হয় কিনা, হয়ে গেছে। তারপরে আবার এনাবেল করবে, এনাবেল হয়ে গেছে। একইভাবে ISP2 এর জন্য আমার দুইটা রুল লাগবে। এখন এটা কি করব? শিডিউলার দিয়ে রান করাবো, শিডিউলার দিয়ে এটা রান করাবো। তাহলে ডিসেবল একটা, এটা হচ্ছে ডিসেবল ISP2, হ্যাঁ এটা হচ্ছে এনাবেল ISP2। ব্যাস, 4টা কমান্ড পেয়ে গেলাম। এখন এটাকে আমি কোনটা কোন সময় রান করবো, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তাহলে সিস্টেম শিডিউলার দিয়ে আমরা করছিলাম গত ক্লাসে, তাই না? আমরা স্ক্রিপ্ট দিয়ে আবার করি, মানে আমরা আগে স্ক্রিপ্টের এন্ট্রি দিয়ে আসি। তাহলে আমি চাচ্ছি যে যখন ISP1 আপ থাকবে তখন ISP2 ডাউন থাকবে, তাই না? তাহলে ISP1 আপ, এটা হচ্ছে ISP1 আপ, হ্যাঁ কপি করলাম, সিস্টেম স্ক্রিপ্ট, এখানে গিয়ে আমি নাম দিচ্ছি ISP1 নেট, ISP1 নেট, ঠিক আছে। কি কি পলিসি সব কিছু রিড আর রাইট হলে চলবে, যেহেতু এটা শুধুমাত্র নেট, রিড আর রাইট পলিসি হলে চলবে। যখন ব্যাকআপের ক্ষেত্রে হবে তখন সব পলিসি লিখবে। আর একটা কমান্ড লাগবে, সেটা হচ্ছে যেই সময় ISP1 এনাবেল থাকবে ওই সময় ISP2 ডিসেবল থাকবে। তাহলে এটাকে আমি যে কপি করি, ঠিক আছে। যখন ISP1 এনাবেল তখন ISP2 ডিসেবল, বুঝা গেছে? এই একটা গেল, আর কপি। এবার আমি এখান থেকে করলেই হবে, যখন ISP
এটার নাম দিচ্ছি ISP2 net। তার মানে যখন ISP2 এনেবল থাকবে তাহলে এটা হবে ISP2 আর নিচেরটা হবে ISP1, তখন ISP1 ডিজেবল থাকবে। ঠিক আছে, ব্যাস আমি দুটো স্ক্রিপ্ট এন্ট্রি দিলাম, একটা ISP1 নেট নামে, ISP2 নেট নামে। এখন কি করব, শিডিউলার দিয়ে এগুলোকে রান করাবো। তাহলে সিস্টেম শিডিউলার প্লাস, ঠিক আছে, তাহলে এখন আমার এই শিডিউল নাম হচ্ছে ISP1, ঠিক আছে, নেট। স্টার্টার মানে আজকে থেকে চালু হবে, কোন সময় হবে, তো রাউটারের এই মুহূর্তের টাইমটা কত, ঠিক আছে, রাউটার এই মুহূর্তে টাইম হচ্ছে আপনার 17টা 20। হ্যাঁ, তাহলে আমি 17টা 23 করে দিই। ঠিক আছে, 17টা 23 করে দিই। ইন্টারভেল ধরেন প্রতিদিন এই সময়, আর যদি না দেয় তাহলে একবারেই, যদি ইন্টারভেল না দেয় তাহলে জাস্ট একবারে রান হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন কি হবে ওই সময়, পলিসি আমার সবগুলো দরকার নেই, শুধু রিড রাইট থাকলে যথেষ্ট, সবগুলো এনাবেল থাকলেও কোনো সমস্যা নেই। কি থাকবে, আমি এখানে স্ক্রিপ্ট যেটা ক্রিয়েট করে আসছি সেই স্ক্রিপ্টের হুবহু নাম, বানান যেরকম আছে, ISP1 net। এই যে ISP1 net, তাহলে সে কি করবে, এই যে অন ইভেন্টে দেখবে ISP1 net, এখন কোথায় আছে সে স্ক্রিপ্টে গিয়ে ISP1 net কে খুঁজে বের করবে। অথবা আমি ডিরেক্ট কমান্ডগুলো এখানে দিতে পারতাম, এর আগে দেখাচ্ছিলাম এখানে ডিরেক্ট কমান্ডগুলো দিয়ে। ঠিক আছে, ইন্টারভেল দিলাম না এই কারণে, কারণ আমি একবারে রান করব। ঠিক আছে, এবার হচ্ছে ISP2 net। ধর এটা আমি 24-এ রান করাবো। ঠিক আছে, একবার এটা করব, আর এই জায়গায় শুধু ISP2, ব্যাস। তাহলে আমরা এখন 2 মিনিট ওয়েট করি, ওয়েট করলেই আমরা বুঝতে পারবো। এখন যদি দুইটাই এনাবেল আছে, তাহলে দেখবেন যে একটা ডিজেবল হবে, একটা এনাবেল হবে। তাহলে যখন আপনার 5টা 23 হবে তখন হচ্ছে যে আপনার ISP1 ডিজেবল, সরি এনাবেল থাকবে, ISP2 ডিজেবল হবে। আবার 5টা 24 যখন হবে তখন ISP1 ডিজেবল হবে, ISP2 এনাবেল হবে। দেখেন এটা কিন্তু আমার রান হয়ে গেছে, ISP2 ডাউন হয়ে গেছে, ISP1 আপ আছে। তাহলে আর 1 মিনিট পরে ISP1 ডাউন হবে, ISP2 আপ হবে। হ্যাঁ, দেখেন এখন ISP2 ডিজেবল হয়ে যাবে, ISP1 ডিজেবল হবে, ISP2 এনাবেল হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আপনার মানে স্ক্রিপ্টিং বা শিডিউলারের রিলেশন, অর্থাৎ আমরা কমান্ডগুলোকে একসাথে যখন এক্সিকিউট করব সেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট, আর যে প্রোগ্রামটা দিয়ে আমরা রান করাবো তাকে বলা হচ্ছে শিডিউলার। ওকে, তো আমরা এখন আমাদের ডে 5 এর লাস্ট টপিক ইমেল নিয়ে আমরা আলোচনা করব। তো মূলত এখানে আমরা কি করব, যে মাইক্রোডি থেকে ইমেল কিভাবে পাঠানো যায় এবং সেই সাথে আমরা অটোমেটিক ব্যাকআপ নিয়ে ইমেলের মাধ্যমে কিভাবে পাঠানো যায় দেখব। তো সবাইকে যেটা করতে হবে যে মাইক্রোডিকে ইমেল কনফিগার করতে গেলে আমরা এখানে জিমেল দিয়ে দেব,
তো জিমেল 2022-এ মেবি আপনার জুন বা মে মাসে আর কি লেস সিকিউর অ্যাপটাকে ডিজেবল করে দিয়েছে। দেখেন আমি যদি গুগলে একটু সার্চ করি, গুগলে সার্চ করব যে জিমেইল লেস সিকিউর অ্যাপ, তো এখানে লেস সিকিউর অ্যাপের এখানে যাই, এই যে দেখেন মে 30, 2022 থেকে এটা বন্ধ করে দিয়েছে। তো যার ফলে এখন আর লেস সিকিউর অ্যাপ এনাবেল করার কোনো অপশন নাই। একটা সময় কি ছিল যে জিমেলের সিকিউরিটি সেটিংস থেকে লেস সিকিউর অ্যাপটাকে এনাবেল করে দিয়ে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি মাইক্রোটিকে লগ ইন করতে পারতাম, কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না। তাহলে বিকল্প ওয়েটা কি? বিকল্প ওয়েটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড তার জন্য কি করতে হবে? মাইক্রোটিকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে। 2 ফ্যাক্টর, সরি মাইক্রোটিক বলতেছে আপনার ইয়াতে জিমেলে, মানে আমি হয়তো অন্য একটা ইমেল অথবা একটা মোবাইল নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর এনাবেল করে রাখতে হবে, তাহলে আমি এই অ্যাপ পাসওয়ার্ড ফ্যাসিলিটি পাবো। তো অলরেডি এখানে আমার 2 ফ্যাক্টর করা আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে সেটিংস থেকে এখন যেটা করতে হবে, সেটিংস থেকে সিকিউরিটি, এখানে গিয়ে একটা সময় আপনার নিচের দিকে এই যে আপনার এই 2 ফ্যাক্টর এনাবেল করা আছে, নিচের দিকে আপনার লেস সিকিউর অ্যাপ থাকতো। তো সেই লেস সিকিউর অ্যাপ কিন্তু এখন আর নাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। অ্যাপ পাসওয়ার্ড কীভাবে করবো? জিমেলের সেটিংস থেকে যে সিকিউরিটি যে সেটিংস, সেখানে 2 স্টেপ ভেরিফিকেশন, সেখানে যাওয়ার পরে দেখেন নিচের দিকে অ্যাপ পাসওয়ার্ড। তো অ্যাপ পাসওয়ার্ড আমি এখন যাব। তো অলরেডি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। তো এখন এইখানে দেখেন এখানে একটা আছে মাইক্রোটিক সিএসএল মাইক্রোটিক টেস্ট, এগুলো ক্রিয়েট করা আছে। পাসওয়ার্ড কিন্তু দেখা যায় না, জাস্ট একবারই। আর নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো এখানে। তাহলে সিলেক্ট অ্যাপ, এখানে ক্লিক করে আমি দিচ্ছি এখানে আদার কাস্টম নেম। তো এটা হচ্ছে যে সিএসএল B85 এর জন্য আমি করতেছি। দেন হচ্ছে জেনারেট, মানে জাস্ট নাম দিলাম আর কি, কার জন্য করতেছি, জেনারেট। এই যে পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা দিয়ে কিন্তু ইমেলে লগ ইন করা যাবে না, হ্যাঁ, শুধু অ্যাপে লগ ইন করার ক্ষেত্রে। তাহলে এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম, এটা শুধু একবারেই কিন্তু শো করাবে, ঠিক আছে, আর কিচ্ছু না। দেখেন শুধু ডিলিট করতে হবে, কিন্তু এডিট নেই। হ্যাঁ, ওকে, তাহলে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চলে যাব মাইক্রোটিকে। এখানে গিয়ে মাইক্রোটিকে তো আমাদের ইন্টারনেট আছেই, সো টুল ইমেইলে যাব, যাওয়ার পরে এখান থেকে সেই মেইলটা লগ ইন করব। তো মেইল সেন্ড করার জন্য যে সার্ভার অ্যাড্রেস, সেটা হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, gmail.com। পোর্ট দিব 587 সিকিউর পোর্ট। হ্যাঁ, স্টার্ট টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এটাকে আমরা অবশ্যই ইউজ করে দেব। তারপর হচ্ছে ফ্রম, কোন ইমেল থেকে যাবে, তাহলে আমার ইমেল থেকে যাবে, তাই না, যেটাতে অ্যাপ পাসওয়ার্ড এনাবেল করছি। ইউজার নেম সেমটাই থাকবে, পাসওয়ার্ডটা এখানে কপি করে রাখি। দেখেন এখানে কি হলো, ফর্ম মানে হচ্ছে কোন ইমেল থেকে মেল যাবে, আর এই ইউজার নেম পাসওয়ার্ড মানে ওই ইমেলে লগ ইন করলাম আমি। পাসওয়ার্ডটা ভিজিবল করার জন্য সেটিংস হাইড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিয়ে যদি ইমেলে লগ ইন করা যাবে, এটা শুধু অ্যাপের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি মেলটাকে একটু কপি করে রাখি, অ্যাপ্লাই দিলাম, ব্যাস মেল কনফিগারেশন ডান। এখন সেন্ড ইমেইলে আমি জাস্ট একটা টেস্ট মেল পাঠাবো। তাহলে কাকে পাঠাবো? নিজেই নিজেকে মেল করতেছি, ঠিক আছে, নিজেই নিজেকে মেল করতেছি। সাবজেক্ট দিচ্ছি টেস্ট মেল ফ্রম CSL B85, আর কিছু দেবো না। চাইলে আমি এখানে আরো অনেক কিছু লিখতে পারি, ফাইল অ্যাড করতে পারি। হ্যাঁ, যে ফাইল অ্যাড দেই, তাহলে কোন ফাইলগুলো, এই যে আমার যেগুলো ব্যাকআপ নিয়েছি না, ফাইলগুলো আছে না, সেগুলো। আপাতত কিছু করতে হবে না, সাবজেক্টটা থাকলেই হবে। সেন্ড, যদি মেল সেন্ড হয় তাহলে এটা অটোমেটিক চলে যাবে, কোনো ইরোর আসবে না, অথবা ইরোর আসবে। যেহেতু ইরোর আসে নাই, তাহলে মেল চলে গেছে। আমি এখন আমার মেলটা ওপেন করি,
টেস্ট মেল ফ্রম CSL B85, ঠিক আছে, মেল চলে আসছে। এখন এতটুকুই তো আমাদের কাজ না, আমাদের মেইন কাজ হচ্ছে রাউটার থেকে আমরা ব্যাকআপ নিব, অটোমেটিক যেন রাউটার এই ব্যাকআপ নিয়ে মেল করে পাঠিয়ে দেয়। তাহলে তার জন্য আমাকে মেল কনফিগার করতে হয়েছে, শেষ মেল কনফিগারেশনের। এখন হচ্ছে আমাকে একটা স্ক্রিপ্টিং দিতে হবে, তো এটা হচ্ছে সেই স্ক্রিপ্ট ফাইল। তো দেখেন এখানে সিস্টেম ব্যাকআপ সেভ নেম মাই ব্যাকআপ, তার মানে হচ্ছে যে আপনার ফাইলের নাম হবে মাই ব্যাকআপ, কিন্তু এই কমান্ড দিয়ে যদি ব্যাকআপটা নেই, এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ, বুঝতে পারছেন? গ্রাফিক্যাল মোডের ব্যাকআপ মানে ডট ব্যাকআপ ফাইল, আর এক্সপোর্ট ফাইল ইকুয়াল টু মাই ব্যাকআপ মানে আপনার স্ক্রিপ্ট ফাইল ডট আরএসসি। আজকে দেখলাম একটু আগে। আচ্ছা, তাহলে সেই ব্যাকআপ ফাইল, এই যে এই কমেন্ট মানে হচ্ছে অটো ব্যাকআপ হবে আর কি। তাহলে এই দুইটা হচ্ছে ব্যাকআপ নেওয়ার কমান্ড। এরপরে সে কি করবে, একটু ডিলে করবে, কত সেকেন্ড, কারণ আমি যদি একটু ডিলে না করি, হ্যাঁ, তাহলে কি হবে, একসাথে সবগুলো কমান্ড এক্সিকিউট করবে না, পরে প্রবলেম হবে। তাই 20 সেকেন্ড এখানে ডিলে করা আছে, আমি 20 জায়গায় 10 সেকেন্ড বাড়াই দেবো, 30 সেকেন্ড। মানে এই মাইক্রোডিক এই কমান্ড যদি এক্সিকিউট করার পরে 30 সেকেন্ড সে একটু ডিলে করবে। 30 সেকেন্ড পরে সে কি করবে, অটোমেটিক ইমেল করবে, ঠিক আছে। তাহলে এই যে টুল ইমেল সেন্ড, এখানে আমার ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস হবে। দেন সাবজেক্ট, সাবজেক্ট সে কীভাবে নেবে, সিস্টেম আইডেন্টিটি গেট নেম, তার মানে কি আমার তো রাউটারের নাম অনুযায়ী লাগবে, তাই না? আমার ব্যাকআপ ফাইলের নাম কিন্তু থাকতে হবে রাউটারের নাম অনুযায়ী, নইলে আমি যদি সবগুলাই আমার মাই ব্যাকআপ হয়, বুঝবো কোনটা কোন রাউটারের? এই জন্য সে মেইলের সাবজেক্টটাকে সিস্টেম আইডেন্টিটি গেট নেম, মানে এখান থেকে সে রাউটারের নামটা নেবে, তার সাথে ব্যাকআপ, ঠিক আছে। আর ফাইলটা কি, মাই ব্যাকআপ ডট ব্যাকআপ। কেন? কারণ আমি যখন এই কমান্ড দিয়ে এই ব্যাকআপ নিব, তখন কিন্তু ফাইলের নামটা হবে মাই ব্যাকআপ ডট ব্যাকআপ, আর এই ফাইলের নামটা হবে মাই ব্যাকআপ ডট আরএসসি। বুঝা গেছে? তাহলে নিচেরটাও সেম, ওই একই ইমেলে পাঠাবে, সিস্টেম আইডেন্টিটি গেট নেম, ঠিক আছে, দেন হচ্ছে মাই ব্যাকআপ ডট আরএসসি ফাইল পাঠিয়ে দেবে। তাহলে এই অটোমেটিক ইমেল করার পরে সিস্টেম কি করবে, রাউটার আরও 30 সেকেন্ড ডিলে করবে, ডিলে করার পরে সে অটো রিমুভ করে দেবে ফাইল ডিরেক্টলি, তার মানে ফাইল মেনু থেকে রিমুভ করে দেবে। তাহলে ফাইল রিমুভ মাই ব্যাকআপ ডট ব্যাকআপ, ফাইল রিমুভ মাই ব্যাকআপ। এখন আমি এই পুরোটাই এখান থেকে এই পর্যন্ত কপি করব, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ কতটুকু দেখেন, এটা কিন্তু একেবারে মানে একটা রেডিমেড সলিউশন হয়ে গেছে। আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এখানে আপনাদের ইমেলটা বসানো, আর কিচ্ছু না, বুঝা গেছে? শুধু ইমেলটা বসানো, আর এর আগে দেখালাম রাউটারে ইমেল কিভাবে কনফিগার করতে হয়, ব্যাস। তাহলে এখন এখান থেকে আমি এই পর্যন্ত পুরোটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি রাউটারে যাব, যার পরে এখানে তো আমার ওকে আছে, সিস্টেম শিডিউলার একবারে করে ফেলতে পারি। তাহলে একটা শিডিউল ক্রিয়েট করি, নাম দিচ্ছি অটো ব্যাকআপ ইমেল। তাহলে বুঝতে পারতেছি, আচ্ছা অটোমেটিক ব্যাকআপ নেবে, ইমেলও করবে, ঠিক আছে। তাহলে এখন বাজে আপনার 17:40, আমি 42-এ করে দিই। ঠিক আছে, ইন্টারভেল কয়দিন পর পর চাচ্ছি, ধরেন আমি চাচ্ছি 7 দিন পর পর, তাহলে 7 ডে। এইখানে পলিসি সবগুলো থাকতে হবে, যেহেতু ব্যাকআপের ইস্যু, ফুল পলিসি থাকতে হবে। দেন স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন আমরা 2 মিনিট ওয়েট করি। রান কাউন্ট 1 দেখালেই আমরা ফাইলটা ওপেন করে রাখি, দেখবেন যে মাই ব্যাকআপ ডট ব্যাকআপ আসবে, যে চলে আসছে, ঠিক আছে। এবার আবার 30 সেকেন্ড পরে সেটাকে মেল করে পাঠাবে, হ্যাঁ এই দেখেন ফাইল তো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন মেইল আসবে 30 সেকেন্ড পরে, এটাতে রিড করছি, এর পরেরগুলো আসবে আর কি। হ্যাঁ, আমরা 30 সেকেন্ড একটু ওয়েট করি। 30 সেকেন্ড হচ্ছে আপনার
এই যে প্রায় হয়ে গেছে, দেখেন চলে আসছে। এই যে B85 ট্রেনার ব্যাকআপ, B85 ট্রেনার ব্যাকআপ, দুটো ফাইল চলে আসছে। ঠিক আছে, এবার 30 সেকেন্ড পরে এখান থেকে রিমুভ হবে, যে দুটো সিলেক্ট করা আছে এই দুটো এখন ভ্যানিশ হয়ে যাবে। এখানে কেন? কারণ 7 দিন পর তো সেম নামে আবার ব্যাকআপ ক্রিয়েট হবে, এটা থাকলে কিন্তু সমস্যায় চলে গেছে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আপনার অটোমেটিক ব্যাকআপ নিয়ে নিল এবং আমাদেরকে মেল করে পাঠিয়ে দিল। ক্লিয়ার? হুম, কমেন্টে দিয়ে দিবেন।